আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা যায় আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। আচ্ছা। কেমন আছেন আপনারা? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে যে আপনারা আমাদের অ্যাডভান্টেজের সেমিনারে যুক্ত হয়েছেন। আমার পক্ষ থেকে এবং অ্যাডভান্টেজের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাই। তার সাথে সাথে আমাদের ইঞ্জিনিয়ার মুজাহিদ সাহেব অনেক কথাই বলেছে আপনাদেরকে। আসলেই আমরা প্রত্যেকটা মানুষকে থ্যাংক ইউ এবং উৎসাহ উদ্দীপনা এবং একজনকে প্রমোট করা, একে অপরের সাথে যদি একটু আমরা লেগে থাকি, ইনশাল্লাহ আমাদের গুড একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব। তো আমাদের সেটাই হচ্ছে লক্ষ্য। আপনারা জানেন যে এখানে বোঝা যাচ্ছে অনেক কথাই বলেছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্টেজ বিডি এবং অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আমাদের এই নামে দুইটা প্রতিষ্ঠান। একটা হচ্ছে লার্নিং পার্ট, একটা হচ্ছে মেশিনারি স্পেয়ার পার্টস এবং অটোমেশন নিয়ে আমরা এবং অডিট নিয়ে কাজ করি, কনসালটেন্সি হিসেবে কাজ করি ফ্যাক্টরিতে। তার সাথে সাথে আমি আমার পরিচয় দিই, আপনাদের সবার পরিচয় দিতে পারলে ভালো হতো। তো এটা লেন্দি হয়ে যাবে, আমরা অনেক বিষয়ে আলোচনা করব। যে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যাল আর বিএসসি করেছি ত্রিপলি। মেনটেন্স এবং কমপ্লায়েন্সে বিভিন্ন কোম্পানিতে, প্রায় 7টার বেশি কোম্পানিতে, গ্রুপ কোম্পানিতে আমি প্রায় 12 বছর জব করেছি। আমি বর্তমানে অ্যাডভান্টেজের অপারেশন ডিরেক্টর এবং এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। তো আপনাদের সাথে এই সেশনগুলো করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়, অনেক সময় দিতে হয়, আপনাদের সময় নষ্ট হয়। তো এটার উদ্দেশ্য কি আসলে? ইঞ্জিনিয়ারিং সেক্টরে যখন জব করতে গিয়েছি বা ম্যানেজমেন্ট লেভেলে জব করেছি, তখন ফিল করেছি আমি যে আসলে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা, কিছু ভাইরা আছে যে গাইডলাইনের অভাবে, মানে কোনটা শিখতে হয় বা আগে শেখা দরকার, এটার জন্য আমরা অনেক পিছিয়ে থাকি। তো সেই জন্য এই ধারণা থেকে এটা করা আর কি, আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে ব্রাদার, আমার নেটের একটু সমস্যা। তো যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে হাউ টু বি এ প্রফেশনাল মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার। আসলে এই প্রফেশনাল বা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই প্রফেশনাল কথাটা অর্থ কিছুক্ষণ পরে আমি বলবো। আপনারা যারা এখানে সিনিয়র পার্সন আছেন, আমার কাছে প্রফেশনাল সেটা একটু মানে খুবই একটা গুরুত্বের সাথে যদি আমরা দেখি, তাহলে আমরা গুছিয়ে নিতে পারবো আমাদের লাইফকে। আজকের প্রোগ্রামে দেখেন, প্রথমে কিছু ডেমো কোশ্চেন ক্রিয়েট করেছি। কি মেনটেন্স বলতে কি বুঝো, মেনটেন্স কত প্রকার, শিডিউল মেনটেন্স কি, ক্রিটিক্যাল মেনটেন্স কি, মেনটেন্স করবো, ইউটিলিটি কি, ইউটিলিটি ডিপার্টমেন্টে কি কি থাকে, টিপি কি, ডব্লিউটিপি কি, সাবস্টেশন বলতে কি বুঝো, সাবস্টে কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, জেনারেটর কতদিন পর পর মেনটেন্স করতে হয়, জেনারেটর রানিং করার আগে কি কি বিষয়গুলো দেখতে হয়, বয়লার কি, বয়লার কি কি টেস্ট করতে হয়, বয়লারে কি কি চেকলিস্ট মেনটেন করতে হয়, বয়লার গুলোর নাম কি, ওয়াটার ট্রিটমেন্ট, পিএইচ কি, চিলার কি, প্লাম্বিং কি, কম্প্রেসার কি, কম্প্রেসার কি, তারপর হচ্ছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব কি, টেকনিক্যাল অডিট কি। জাস্ট এখানে আপনাদের ভাবার জন্য, যারা জব করেন না আর যারা জব করে তো এগুলো নিয়ে তো প্রতিনিয়ত থাকে। ডেমো কোশ্চেন 1, এখন এটা আপনি কোনটা কোনটা পারবেন, কোনটা কোনটা পারবেন না। একদম সিম্পল কোশ্চেন এটা, ঠিক আছে? কোশ্চেন 2, কম্প্রেশন পার্ট।
বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন? আপনাকে প্রশ্ন করবে কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন, ট্রান্সফর্মার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি বিসিবি কোনটা কখন ব্যবহার করবেন, তিন ফেজের মধ্যবর্তী দূরত্ব কত, এসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফর্মার আর্থিং কয়টা, জেনারেটর কয়টা আর্থিং, এলটির আর্থিং কয়টা, এসটির আর্থিং কয়টা দিবেন, আর্থিং কেবল কিভাবে ক্যালকুলেশন করবেন, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্সের মান কত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস রেজিস্ট্যান্সের মান কত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হতে হবে, এলপিএস আর্থিং এর সর্বনিম্ন মান কত হতে হবে, ফিট কি, সিস্টেম আর্থিং এর রডের সাইজ কত, এলপিএস এর কপার রডের সাইজ কত, আরএসসি অ্যালায়েন্স কি, নিরাপন কি, থার্মোগ্রাফি সার্ভো কি, থার্মোগ্রাফি সার্ভো কয়টা ধাপ থাকে, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্টের মান কত মেগার উপরে হতে হবে। প্রিয় ভাইরা, কথা শুরুতেই প্রশ্ন দিয়ে শুরু, যে আসলে আমাদেরকে যখন জব করি বা করতে চাই, তখন প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্নের মধ্যে বা ভাইবা ফেস করে আমাদেরকে যেতে হয়। এবং শুধু যে চাকরি নেওয়ার জন্য আপনি প্রশ্ন করার বিষয়টা না, আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্নের মধ্যেই থাকতে হয়। কেমন? যে যখন কোনো আমরা কাজ করি মেনটেন্যান্সের, তখনও কিন্তু আপনার ওই প্রশ্নের মধ্যে থাকতে হয়, এটা কি হবে, কেন হবে, কিভাবে হবে, হ্যাঁ এটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে প্রতিনিয়ত সলভ করতে হয়। তো এখন প্রিয় ভাইয়েরা, এখানের মধ্যে যারা জব করেন তারা, এবং আপনি কি কি জানেন কি কি জানেন না, এটা এখানে অ্যানালাইসিস করার সময় নাই। তো এগুলোই কিন্তু খুব ভেরি সিম্পল কোশ্চেন, ডেমো কোশ্চেন এটা। এই টাইপের কোশ্চেন আরো ডিপ কোশ্চেন আপনার করবে। তো এগুলো আপনার কত পার্সেন্ট জানা আছে এটা আপনার বিষয়, এগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, তাও মেনটেনেন্স কি, যেহেতু আমাদের কোর্সের নাম দিয়েছি আমরা মেনটেনেন্স, তো মেনটেনেন্সের জিনিসটা বিষয়টা এরকম যে দীর্ঘদিন ব্যবহারের ফলে ইকুইপমেন্ট গুলো আমরা যেটা ক্ষয় হয়, ধুলা বালি এবং হচ্ছে লাইফ এবং নাট বল্টু যে ক্ষয় আছে এটা, ঠিক আছে। তো এটার প্রভাবে যেন প্রভাব যখন বিস্তার করে, যদি আমরা এটা প্রতিনিয়ত চেক ব্যাকের মধ্যে না রাখি, তখনই দুর্ঘটনা ঘটবে। সেই জন্য একটু রুটিন মাফিক চেক ব্যাক করাটাকে মেনটেন্স বলে। তো মেনটেন্যান্স কত প্রকার? মেনটেন্যান্স হচ্ছে কারেক্টিভ মেনটেন্যান্স, পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স, শিডিউল মেনটেন্যান্স। এখানে তিন ভাগে ভাগ করেছি আমরা। মেনটেন্যান্স এর উদ্দেশ্য কি? দেখেন, আপনাকে এই প্রশ্নগুলো এরকম হচ্ছে যে মেনটেন্যান্স কেন করবেন। মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহার করার সুরক্ষা নিশ্চিত করুন। তারপর হচ্ছে আহ পরিবেশ বা সুরক্ষা নিশ্চিত করুন। দেখেন, মেশিন বা ইকুইপমেন্ট নির্ভরযোগ্যতা নিশ্চিত করুন। মেশিন বা ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিত করুন। আপনি বুঝতেছেন? মেশিন বা ইকুইপমেন্ট ব্যবহারকারী নিশ্চিত, মানে আমরা যারা চালাবো তাদের সেফটি, পরিবেশের সেফটি, মেশিন বা ইকুইপমেন্টের সেফটি, ইকুইপমেন্টের দীর্ঘমেয়াদী যেন আমরা ইউজ করতে পারি, সেজন্য আমরা মেনটেন্স করি। তো শুধু চারটা পয়েন্ট। এখন আপনি বলতে পারেন যে পরিবেশগত কি প্রবলেম হতে পারে মেশিনের প্রবলেমের কারণে, বা একটা ফল্ট। আপনি জানেন যে একটা বয়লার যদি বাস্ট হয়, তো গোটা ফ্যাক্টরিটা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাজরিন ফ্যাশন 2013-তে নাকি, হ্যাঁ 13-তে, যখন রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন যখন রানা প্লাজা যখন সমস্যা হলো, সাভারের এলাকাটা যারা ছিলেন তারা তো বুঝতে পারতেছেন যে এলাকাটার অবস্থা, মানে নাওয়া খাওয়া মানে সব একদম মানে বন্ধ হয়ে গেছিল এলাকাটা, খুব খারাপ অবস্থা একটা ফ্যাক্টরি প্রবলেম হওয়ার কারণে। তো এটা তো একটা মেশিন থেকে বা একটা ছোট্ট একটা দুর্ঘটনা থেকেই কিন্তু এই ঘটনা ঘটেছে। সো আপনার এটা খুবই ইম্পর্টেন্ট যে চেক ব্রেকের মধ্যে আমাদেরকে থাকা। তো এখানে আমাদের ছবি আছে, এটা হচ্ছে কি প্যানেল বোর্ড, এটা বয়লার, এই টাইপের জাস্ট আপনাদের ই করার জন্য। তো কারেক্টিভ মেনটেনেন্স, ক্রিটিক্যাল মেনটেনেন্স, এগুলো নিয়ে আমি আলোচনা করলাম না। এটা শিডিউল মেনটেনেন্স নিয়ে একটু আলোচনা করব। শিডিউল মেনটেনেন্স এর বিষয়ে আমাদের একটা বিস্তারিত ই আছে, লিস্ট আছে, সেগুলোর সাথে শিডিউল মেনটেনেন্স দেখেন। শিডিউল মেনটেনেন্সটা হচ্ছে যে আপনার একটা মেশিন, আপনার এনএফপি এর ভাষায় বিভিন্ন অডিট টোর 15 দিন পর পর আর মাসে 2 বার, 30 দিনে 2 বার আপনার মেশিনটাকে চেক ব্যাক মেনটেন্স করতে হবে, শিডিউলে থাকতে হবে। ধরেন এই যে এই মেশিনটা যদি আমি 3 তারিখে মেনটেন্স করি, আবার আমাকে এটা করতে হবে আপনার 30 তারিখ নাহলে 31 তারিখে আমাকে মেনটেন্স করতে হবে, এরকম একটা আপনি আপনার মতো করে আপনার এরকম চেক লিস্ট থাকতে হবে আপনার।
শিডিউল থাকতে হবে। এই শিডিউলে অনুযায়ী ধরেন এই মেশিনটা যেমন এখানে SL1, এই মেশিনটা 3 তারিখে শিডিউলের ডেট। 3 তারিখে না করে 4 তারিখে করতে পারবেন, কিন্তু 3 তারিখে আপনার আমার রেজিস্ট্রেশন একটা বুক থাকবে, আপনাদের খাতা থাকবে। এখানে এইটা কি কি করেছেন এগুলো আপনাকে নোট ডাউন করতে হবে, যে এটা এটা চেঞ্জ করেছেন এই প্রবলেম, আপনি এভাবে লিখতে হবে। এটা কেন লাগবে? এটা হচ্ছে আপনার মেশিনটাকে ভালো রাখার জন্য, সেটা তো উদ্দেশ্য দেখে দেখে আসলেন মেনটেন্স। তারপরে লাগবে আপনার এই জন্য যে এই বিভিন্ন প্রকার অডিট টিম যেটা আছে, টেকনিক্যাল অডিট, আপনার বায়ার বলেন, RSC বলেন, এরকম বলেন, এরা এটা আপনার রিপোর্ট গুলো দেখবে, যাচাই করে যে আপনি নিয়ম মাফিক কাজগুলো করেন কি না। ঠিক আছে? তো শিডিউল মেনটেন্স এটা এটা। তারপর হচ্ছে ডেলি কম্প্রেসার মনিটরিং রেকর্ড। এটা হচ্ছে ডেলি কম্প্রেসার আমাদেরকে মনিটরিং করার জন্য। দেখেন এখানে কম্প্রেসার 1 2 3 যতগুলো আছে, 24 ঘন্টায় আমাদের একটা মনিটরিং করতে হবে, 1 ঘন্টার। হচ্ছে কম্প্রেসারের হচ্ছে আউটলেট প্রেসার বার, তারপর হচ্ছে এলিমেন্ট টেম্পারেচার, তারপর হচ্ছে অ্যাবিনেট টেম্পারেচার। এভাবে আপনার প্রত্যেকটা টেম্পারেচারকে আপনার নোট ডাউন করতে হবে। নাইন, আপনি কিছু লিখবেন নাকি, ক্লাস নেবেন না, বুঝতেছেন না? তো যাই হোক, আহ, এভাবে আপনার একটা রেকর্ড রাখতে হবে। এই রেকর্ডটা পূর্ণ করে প্রতিদিন আপনার যারা রেসপন্সিবিলিটি পার্সন আছে তাদেরকে এটা সিগনেচার নিয়ে রাখতে হবে। এটা বিভিন্ন প্রকার অডিটে চাই, এবং হচ্ছে মেশিনে কোনো ফল্ট হলে সেগুলো আপনাকে রিপোর্টিং করা সুবিধা হবে। সেজন্য এরকম একটা চেকলিস্ট, এটাই করতে হবে বিষয়টা না, চেকলিস্ট আপনি আপনার মতো করে করতে পারবেন, এটা জাস্ট একটা গ্যাস জেনারেটর প্যারামিটারের সিট, এটা একটা সেম ভাবে, যে গ্যাস জেনারেটর যে আমাদের সিলিন্ডার গুলো আছে, প্রত্যেকটা সিলিন্ডার 1 ঘন্টা পর পর আমাদের যে সিলিন্ডার টেম্পারেচার এগুলো আপনাকে মনিটরিং করতে হবে। এভারেজ আপনার এরকম রিপোর্ট সেম ভাবে আপনাকে রাখতে হবে। এই এই ফরম্যাট যে এটাই হয় বিষয়টা এরকম না, এটা আপনার কম বেশি হতে পারে। এই হচ্ছে বিষয়, আরো কিছু আছে, আমরা শর্ট করে একটু এগিয়ে যেতে চাই। যে এখন আমাদের এতটুকু তো আমরা দেখলাম, এখন একটু ক্যালকুলেশনে আসি। যে আচ্ছা, আমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বা আপনি, আমি ইঞ্জিনিয়ার, একটা 300 অ্যাম্পিয়ার MDV বানাবো, তাহলে কি কি লাগবে? এই জন্য আমাকে হেল্প করবেন? হেল্প করেন কারা, একটু হ্যান্ড রাইজ করবেন? আপনার আমাকে সবাই কি কিন্তু আছে বলতে হবে, শুধু শুনলে হবে না, হ্যাঁ? তাহলে আমরা জাস্ট এটা নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। এখানে কেউ আছেন জব করেন বা জানেন এটা, যে একটা MDV বা ডিভি বা বানানোর জন্য 300 অ্যাম্পিয়ার আমার লাগবে? ডিভিডের এই লোডটা হবে 300 অ্যাম্পিয়ারে, কি কি জিনিস নিব আমি? কি এমসিসিবি লাগবে একটা। MCCB ভাই বলেছেন একটা, MCCB আর বাস বার তারপরে লাগবে। বাস বার, টার্মিনাল আর ব্লক, আর কেবল, আরেকজন কিছু কানেকশন ব্রেকার কেবল, লাগবে। কেবল, তারপর টার্মিনাল ব্লক, ইনকামিং টার্মিনাল, ব্রেকার লাগবে একটা, আউটগোয়িং ব্রেকার লাগবে, টার্মিনাল ব্লক লাগবে, একটা ইন্ডিকেশন ল্যাম্প লাগবে, মিটারিং করতেছিল মিটারিং লাগবে। মিটারিং লাগবে। আচ্ছা, তাই। এখন আমি 300 অ্যাম্পিয়ারের জন্য এই আমার বেকার বা কেবল তো আমার 300 অ্যাম্পিয়ারের জন্য সেফটি ইস্যু করে আমি নিয়ে নেবো। আমি বাস বারটা কিভাবে নিব? বাস বার আমি বাস বার কিভাবে নেব? বাসবারটা হচ্ছে আহ, যে অডিট থাকবে তার কারেন্ট ডেনসিটি ধরে নিতে হবে। না, আমি তো বলতেছি 300 অ্যাম্পিয়ারের জন্য কত বাস বার নিব, কিভাবে নিব? 1.5 গুণ নিতে হবে 300 অ্যাম্পিয়ারের স্যার। 300 অ্যাম্পিয়ার 1.5 গুণ না, মনে করেন সবগুলা গুণ টুন দিয়েই আমি 300 বলছি। সেফটি ইস্যু আমি এটা মেনটেন করেছি যে আমার, আমি বলতেছি যে আমরা তো দৈর্ঘ্য প্রস্থ তিরিশ তিরিশ দশের 30 10-এর বাসবার নিলেই হবে। 30, 30 × 10। 30, 30 × 10, 30 × 10, 30 × 10, হ্যাঁ, 30 × 10-এ কত হয়? তার 30 × 10 জায়গাতে 300 হয়, কিন্তু না, বেশি তার হয়ে একটু যাবে এটা তখন, কারেন্ট ডেনসিটি গুণ দিতে হবে। না, এখানে আবার আছে আছে ডিবিতে তো আছে, সেফটি ফ্যাক্টর আছে, সেফটি ফ্যাক্টরটাও গুণ করা লাগবে। না, স্যার তো সবকিছু করেই দিছে, এখন শুধু এই ক্রস সেকশন দিয়ে এটা মিলাই দিতে হবে।
এখন দেখতে হবে ক্রস সেকশনটা কত, কোন সাইজে বাসবার মেলে এখানে। জি না না, সেন্টিমিটার। আমি আচ্ছা একটু আমি সহজ করে দিই। আহ, আপনারা দূরে আছেন তো। আমি বলতেছি 300 অ্যাম্পিয়ারের জন্য ধরেন আমি লিঙ্ক বাজারে আছে যে আমরা কিসের ভিত্তিতে, ধরেন এই যে বাসবারটা দেখাচ্ছি আমরা এটা, ঠিক আছে? বাসবার তো অনেক সাইজের থাকবে, আমরা কি সাইজের নিব এটা কিভাবে ক্যালকুলেশন করবো বা বুঝবো, বা টেকনিক্যালি আমি বুঝবো কিভাবে, এটা আপনার জানতে চাচ্ছি। বুঝেন নাই ব্রাদার? আচ্ছা আমি একটু বাসবারে যাই। এটাকে কারেন্ট ডেনসিটি দিয়ে 300 এম্পিয়ার কে ভাগ দিলে তখন হচ্ছিল কত স্কোয়ার বাসবার লাগবে সেটা বের হয়ে যাবে। বাসবার আবার বলবেন ভাই একটু। কারেন্ট ডেনসিটি দিয়ে মানে এই প্রতি 300 কে স্কোয়ার ভাগ মিটারের দিলে জন্য 2 অ্যাম্পিয়ার হিসাব, কত 2 অ্যাম্পিয়ার করে ধরে বাসবার একটা সিলেক্ট করতে হবে আর কি। একটা সিলেক্ট করতে হবে। আচ্ছা 2 অ্যাম্পিয়ার যে ভাই বললেন, আপনি এটা কোথায় পেয়েছেন, কিভাবে বুঝলেন যে 2 অ্যাম্পিয়ার সেফটি ফ্যাক্টর? আমি মানে এটা এটা হচ্ছে ডিপেন্ড যে করে অডিটের উপরে, ওয়ান পয়েন্ট পড়ছিলাম ফাইভ এর আগে ফাইভ একটা নিতে পারে। ভোল্টেজ ল্যাবের একটা ইয়েতে পড়ছিলাম, স্লাইডে কপারে পড়ছিলাম। বাসবার সেকশনের ক্ষেত্রে হচ্ছে একজন ভাই কপারের একটু, হচ্ছে প্রস্থ। রসুল ভাই যে ভাইকে জিজ্ঞেস করছি ভাই প্লিজ, একটু আপনাদের হেল্প করছেন ধন্যবাদ। জাস্ট এটা আপনাদেরকে প্রশ্ন না, অন্যদেরকে বোঝানোর জন্য আমরা এটা করতেছি ভাই, হ্যাঁ? যে জি, আপনি যে 2 অ্যাম্পিয়ার বললেন এটা কোথায় পেলেন? এটা তার আমি একটা হচ্ছে স্লাইডে একটা ক্যালকুলেশনে দেখছিলাম যে ভোল্টেজ ল্যাবের ওদের একটা স্লাইড ছিল, ওখানে আমি পড়ছিলাম এরকম। আচ্ছা আর ধন্যবাদ। এটা হচ্ছে বিএনপির রুলস স্যার। হচ্ছে পার হচ্ছে মিলিমিটারে স্যার আছে 2 এম্পিয়ার করে স্যার। 2 অ্যাম্পিয়ার বিএনপিসি তে আছে? স্যার একটা দেখছিলাম স্যার আমি এটা রুলসটা। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি বলতেছি যে বাসবারটা দেখেন এটা, আমাদেরকে এই কথাটি 25 কেন আমি ভাইদেরকে, নিলেও জি হবে। জি জি, একটু বলবেন কেউ? 25 মিলি 8 মিলি 1.55 1.55 কোথায় পেলেন? 210 আসছে দেখছি। 1.55 কোথায় পেয়েছেন? এটা আর আরএসির স্ট্যান্ডার্ড আরএসির যে স্ট্যান্ডার্ড মান এখন বর্তমানে কপারের ক্ষেত্রে যেটা অ্যালাউ করে সেটা। ওকে থ্যাংক ইউ। বাসবারটা হচ্ছে এটা, এটা এখন দেখেন আমি এই কথাটি কেন নষ্ট করলাম সময়টি। দেখেন এখানে আমরা তিনটা ভাইয়ের সাথে আমি কথা বলেছি, ভাই বুঝছেন? আমার জানা মতে এক বড় ভাই, থ্যাংক ইউ আপনাদেরকে, একজন ভাই বলেছেন যে 1.5 গুণ নিতে হবে, আরেকজন ভাই বলেছেন 2 গুণ নিতে হবে, আরেকজন ভাই বলেছেন 1.55। আমি ঠিক বলছি কিনা এরকম? কিসের এটা? এক ভাই আরএসি রেফারেন্স দিয়েছে এবং 1 মিলিমিটার পার স্কোয়ার মিলিমিটার, মানে চারিদিকে 1, এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের ক্ষমতা, এগুলো বলেছেন ওনারা। এখন দেখেন এই, আমরা তো তিনজন ইঞ্জিনিয়ার যারা বলেছেন এবং আমি সহকারে সবাই, এই তিনটা কথা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি যদি ভাইবা কোশ্চিনে ই করতে যান, যাচাই করতে যান, আপনার তিনটা রেফারেন্স বলতে হবে। যেমন এক ভাই রেফারেন্স বলছে ভোল্টেজ ল্যাব, আরেকটা হচ্ছে আপনার এবং ক্লিয়ার না। আমি এখন যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আপনি যখন কোনো ডাটা, যদি আপনি গুড ইঞ্জিনিয়ার হতে চান বা কমপ্লায়েন্স রুলস রেগুলেশন কাজ কাজ করতে চান, তাহলে আপনাকে এক্স্যাক্টলি লোকেশন বলতে হবে যে এটা কোথা থেকে এসেছে। এটা হচ্ছে বিএনবিসি তে আছে, বা এটা এনএফপিএ তে আছে, বা এটা আরএসসি স্ট্যান্ডার্ডে আছে। এরকম যখনই আপনি বলতে পারবেন, তখন আশেপাশের যে 5 জন ইঞ্জিনিয়ার আছে তারা বলবেন যে না ও গুড ইঞ্জিনিয়ার, স্টাডি করে। এবং বিভিন্ন প্রকার অডিট নিয়ে যে আমরা নাকানি চোবানি খাই আমরা ফ্যাক্টরিতে, সেক্ষেত্রে নাকানি চোবানি আপনি খাবেন না, রাইট? যারা জব করতেছেন বা এটার সাথে যুক্ত আছেন, হুম, আপনার ভিত্তিটা আপনার কাছে স্ট্রং থাকতে হবে। এক, আরেকটা আপনাদেরকে আমি বলবো সবাইকে উদ্দেশ্যে, যে ভোল্টেজ ল্যাবের আমি খুবই মানে ভালো একটা সাইট ভোল্টেজ ল্যাব, আমি অনেক স্টাডি করি ওখানে, আজকেও প্রায় আমি অনেকক্ষণ ছিলাম ওনাদের ওয়েবসাইটে। তো বিষয়টা হচ্ছে যে আপনি কোনো এই ধরনের অ্যাডভান্টেজ ভোল্টেজ ল্যাব এটা কোনো সোর্স হতে পারেন, এখান থেকে নলেজ নেবেন, আপনি অ্যাডভান্টেজ থেকে নলেজ নেন, আপনি এক্স ওয়াই জেড চ্যাট জিপিটির কাছে নেন, গুগলের কাছ থেকে নেন। গুগলে আমি এটা দেখেছি, গুগলে তো ভাই অসংখ্য জিনিস থাকে। অনেকে বলে স্যার এটা আমি গুগলে পেয়েছি, গুগলে তো আপনার
সবকিছুই থাকবে, আপনি যা সার্চ করবেন তাই আপনার কাছে চলে আসবে আপনার কাছে। এখন গুড ইঞ্জিনিয়ার বা হচ্ছে পারফেক্ট ইঞ্জিনিয়ারের জন্য রেফারেন্স বেঁধে থাকতে হবে। ওকে, যে রেফারেন্স দিল কোনগুলো আমাদের জন্য? এনবিসি, এনএফপিএ, আইসি, আমি প্রথম অক্ষর লিখছি, এনএসসি, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এই এই টাইপের আমাদের আরো অনেক আপনার গাইডলাইন আছে একাডেমিক বিএসসি বা ডিপ্লোমা যেটা পড়েন না কেন বইয়ের পাশাপাশি এগুলো হচ্ছে বইয়ে সবকিছু আপনার থাকে না, এগুলোতে স্ট্যান্ডার্ড থাকে। এটার সাথে সাথে আবার কিছু অডিট আছে, ক্লায়েন্টস আছে, কোড আসলো, ওকে, তারপর হচ্ছে টেকনিক্যাল বায়ার, নানান এই টাইপের আছে। এখন আপনি যদি বলেন যে এটা ভোল্টেজ ল্যাম্প বা অ্যাডভান্টেজ, ঠিক আমি দেখেছি, এটা এই অ্যাডভান্টেজ বা হচ্ছে আপনার ভোল্টেজ ল্যাবের কোনো ভিত্তি নাই। লার্নিং প্রতিষ্ঠান হতে পারে বাট এদের কোনো ভিত্তি নাই, আপনাকে বিএনবিসি বলতে হবে, এনএফপিও বলতে হবে, এটাই আমাদের জন্য। বিএনবিসি কে প্রথমেই ফলো করতে হবে। বিএনবিসি এর ফুল মিনিং তো জানেন নাকি? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, ঠিক আছে, বিএনবিসি এটা হচ্ছে বাংলাদেশ। তবে বিএনবিসি তে অনেক কিছু আপনি রেফারেন্স আপনার এলোমেলো আছে। আমাদের এই বইটা অনেক ভালো, অনেক সুন্দর করে করা আছে, বাট আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বাংলাদেশের, বইটাও সেম টাইপের, এই বইটা আপডেট কম হয়, সেজন্য সবকিছু আপডেট থাকে না এই বইটাতে। এখন কি হয়, এনএফপিএ বা অন্য আদার্স আমরা রেফারেন্স নিই। দেখ, তো এখন যখন আপনাদেরকে আমি যেটা জানতে চেয়েছিলাম যে বাসবার ক্যালকুলেশনের সূত্রটাই, বাসবার সূত্র হচ্ছে উইথ উইথ ইন্টু ইন্টু, লেন্থ গুণ আপেক্ষিক ঘনত্ব। হ্যাঁ, গুণ গুণ স্পেসিফিক গুরুত্ব বা পার স্কয়ার মিলিমিটারের কারেন্ট বহন করার কারেন্ট ডেন্সিটি। ক্ষমতা। ধরেন এখানে কত চেয়েছিলাম আমি? 300। তো এরকম হলেও হতে পারে 20 ইন্টু, ভাই বলছিল কত, 10, তাহলে 300, তাহলে অনেক বেড়ে যাচ্ছে। তো কত, 20 ইন্টু 10, এক বড় ভাই বলছিলেন যে 30 ইন্টু 10 মেবি, বেসিক ইউনিটে আরএসির ভাষায় আমরা এটা নিলাম। কেন আমরা আরএসির ভাষায় নিলাম এটা আমি আসতেছি। তাহলে দেখেন একটু গুণটা করে, মেবি 310 অ্যাম্পিয়ার হবে। তাহলে আমি যেটা চেয়েছিলাম তার থেকে বেশি হয়েছে, মানে আপনার এটা ভালো পজিশনে আছে, আপনি একটু ভেবে নিয়েছেন, আরো ভালো আপনার জন্য, এটা কম নেওয়া যাবে। আপনারা এখন বুঝতে পারছেন সূত্রটা কি? উইথ ইন্টু থিকনেস ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি। এটা হচ্ছে আপনার কপারের ক্ষেত্রে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরএসির ভাষায় হচ্ছে 1.09 অ্যাম্পিয়ার। যেহেতু আপনি এটা বিএনবিসির ভাষায় করতে চান, তাহলে এখানে লাগবে এই 1.55 জায়গাতে 1.09, এটা আরএসির ভাষা। এখন আরএসি কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন না, এটা জানেন? কোনো অ্যাকর্ড, আলায়ান্স, এরা হচ্ছে মনিটরিং, সেফটি মনিটরিং একটা প্রতিষ্ঠান। ইনাদের কথা যে কোড হবে, হ্যাঁ, ওনাদের সাথে কাজ করতে গেলে ওনাদের অনেক প্রায়োরিটি দিতে হয়, বাট ওনারা কোনো কোড অ্যাপ্লাই করার মতো তাদের কোনো ক্ষমতা নাই। এটার সাথে একমত কিনা আপনারা যারা সিনিয়র আছেন? ওনাদের একটা নিজস্ব মন গড়া মতবাদ বা তারা দেয় না, হয়তো পার্সন টু পার্সন ভিন্ন জিনিস। তবে তারা কি করে, তাহলে তাদের কাজটা কি, ওটা নিয়ে আসবো। তাদের কাজটা হচ্ছে যে যেহেতু সেফটি মনিটরিং কোম্পানি বা প্রতিষ্ঠান, তারা আপনার প্রতিষ্ঠান বা হচ্ছে মেশিন বা হচ্ছে আপনার যে জিনিসগুলো মনিটরিং করে কিভাবে ভালো থাকবে, এর জন্য উনি মরিয়া। এটার জন্য যেহেতু ওই পার্টটা নিয়ে কাজ করে, যেমন আমরা এই মানে আপনাদের ক্লাস ক্লাস নিয়ে বা এগুলো নিয়ে কাজ করি, তাই দুটা কথা বলতে পারতেছি। আমি অনেক বেশি কিছু বিষয় জানি, বিষয়টা এরকম না। এটা নিয়ে আমি কাজ করি, এটা আমি জানি। আমি যদি আজকে ডক্টর হতাম তাহলে হয়তো আমি ডক্টরি করতাম। আমরা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো জানি কিছু। এখন যেহেতু প্রতিনিয়ত মনে করেন সকাল হলো আমার, আমি ক্লাস নিচ্ছি, বিকেল হলো ক্লাস নিচ্ছি, দুপুরে ক্লাস নিচ্ছি, সো আমার ক্লাস নেওয়ার স্কিলটা হাই হবে। একটা সেফটি মনিটরিং প্রতিষ্ঠান, এটা ইন্টারন্যাশনাল এগুলো প্রতিষ্ঠান, দেশি বলেন, অ্যালায়েন্স বলেন, ইভেন ওরা প্রতিনিয়ত আপনার একাধিক কোম্পানিতে যে যে বিষয়গুলো মনিটরিং করতেছে এবং স্টাডি করতেছে এবং ট্রেনিং নিচ্ছে তারা, এবং ট্রেনিং দিচ্ছে আপনাদের আমাদেরকে। সো ইনারা একটা গুড স্ট্যান্ডার্ড আপনার মেনটেন করার চেষ্টা করে, যেটা মেশিন এবং প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। এটা দেখেন, এখন এই আরএসসি বা বিভিন্ন প্রকার অডিট
অডিট যে ফার্ম গুলো আছে তারা কিসের ভিত্তিতে কাজ করে একটু আইডিয়া দিয়ে আপনাদের। ইনারা কাজ করে স্ট্যান্ডার্ড ভিত্তিতে। ধরেন যে বিএনবিসি তে যেহেতু একটা পার্ট দিয়ে আপনাদের অনেক কিছু বোঝাচ্ছি আমি, সবগুলো আরো ওগুলোতে তো বেশি কথা বলবো না। বিএনবিসি বইতে আছে যে বাসবারের ক্যালকুলেশন যখন আপনি স্পেসিফিক ওই যে 1 মিলিমিটার স্কোয়ার মিলিমিটারের মধ্যে কারেন্ট বহন ক্ষমতা কত, এটা ওরা বলতেছে যে 1.25 থেকে ধরেন, না সরি, 1.55 থেকে 0.5, মানে 1.50 থেকে 2 অ্যাম্পিয়ার বাসবারে নিতে পারে। বুঝলেন ঘটনা? মানে 1.5 থেকে আমরা 2 অ্যাম্পিয়ার আর স্কোয়ার মিলিমিটারে কারেন্ট ক্ষমতা নিতে পারে। এটা এটা একটা সিকোয়েন্স। এখন আপনি 1.5 নিয়েও করতে পারেন, আপনি 1.55 নিয়ে করতে পারেন, আপনি 1.8 দিয়েও করতে পারেন, আপনি 1.7 নিয়েও করতে পারেন, হতে পারে। মানে এটা তো রুলস আছে। এখন আপনি কোনটা নেবেন? যদি আপনি এই মানগুলা বেশি নেন তাহলে আপনার দৈর্ঘ্য, থিকনেস আর উইথের পরিমাণটা বেশি হবে। মনে করেন 2 অ্যাম্পিয়ার নাকি কম হবে। যদি আপনি কম নেন তাহলে আপনি কি হবে, আপনার সাইজটা হাই হবে, তাহলে আরো সেফটি বেশি হবে। সেফটি বেশি দেখতে যে আপনার আবার আপনার কস্টিং বেড়ে যাবে, এটা আপনাকে দেখতে হবে। সেই জন্য আপনাকে ম্যাচ করার জন্য যে এই মনিটরিং সেফটি মনিটরিং প্রতিষ্ঠানগুলো আছে তারা কি করে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আরএসি কি করেছে যে একবারে লোয়ের দিকে না যেয়ে একটু বেশি নিয়েছে, 1.55, ঠিক আছে, অ্যাম্পিয়ার। আপনাদের বোঝা গেছে বিষয়টা? এভাবেই আরএসসি কি করেছে, একটা সুন্দর একটা লিস্ট করা আছে তাদের সব বিষয়ে, এরকম অ্যানালিসিস করে যে এই কাজগুলো এভাবে এভাবে আপনারা করবেন। যে কোনো কোম্পানি যে ট্রেনিং দিয়ে ইঞ্জিনিয়ারদেরকে আমি অনেকগুলো ট্রেনিং নিয়েছি ওদের কাছ থেকে। তো এগুলো নিয়ে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং মনিটরিং করে তারা। এই হচ্ছে বিষয়। তো এখন আমি একটু আপনাদের সাথে আরো কয়েকটা মিনিট শেয়ার করতে যাই যে আমরা একটা সিকোয়েন্স নিয়ে আলোচনা করছি, যে ফ্লো চার্ট যেটা, তারা তারপর আমরা নির্দিষ্ট এগুলো আলোচনা করবেন চান। সিকোয়েন্সটা এরকম যে ভাই আসলে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে সফল না হওয়ার পিছনে বা যে কোনো লেখাপড়া করে আমরা তো ভাই একটা স্বপ্ন নিয়ে পড়ালেখা করি যে আমি অনার্স করবো, মাস্টার্স করলাম, ইঞ্জিনিয়ার করলাম, ডিপ্লোমা করলাম, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারি না কেন? এটা কারণটা কি? এর কারণ হিসাবে আপনার প্ল্যানের সমস্যা, মাস্টার প্ল্যানের সমস্যা, আপনার থিসিসের সমস্যা। আমি এটা প্রমাণ করে দেবো আপনাদেরকে আজকে। বিষয়টা হচ্ছে দেখেন, এই যে এটা একটা ধরেন সাব স্টেশন কোম্পানি, এটা হচ্ছে সাব স্টেশন। এটা তো সাব স্টেশনের মধ্যে ধরেন আমি জয়েন, এটা একটা ফ্যাক্টরিতে যখন কেউ জয়েন করে, ধরেন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং জয়েন করব এখানে। জয়েন করার পর 8 দিন বা 7 দিন আপনাকে বলবে যে হ্যাঁ স্যার সাহেব ঘুরেন একটু ফ্যাক্টরিটা। ঘুরতে ঘুরতে 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে। তারপরে আমার ইঞ্জিনিয়ারিং টিমের, মনে করেন আমি ম্যানেজার, আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন। তো এখানে আছে ফ্লোরের সুপারভাইজার আছে, ইনচার্জ আছে, টেকনিশিয়ান আছে, ইঞ্জিনিয়ার আছে, একটা টিম আছে। মনে করেন ফোরম্যান বা সুপারভাইজার যারা থাকে এরা তো ওরা কাজ জানে। আপনাকে বলবে যে যে সোহেল সাহেবকে নিয়ে যান, নিয়ে যান, যে আপনার সামনে বললো যে নিয়ে যান, কাজ টাজগুলো দেখান। মানেই বুঝতে হবে আপনাকে যে ফোরম্যানকে উনি বলে দিয়েছে, ফোরম্যান জানে এটা, যে ফোরম্যান সোহেল সাহেব আপনি আসেন, বিদেশি ইঞ্জিনিয়ার আসেন না, আপনি আসেন, নিয়ে একদম ভূগোল পড়ানো শুরু করবো আপনাকে আমার, ঠিক আছে? ভূগোল পড়ানো তো বুঝেন, যে আপনি জানেন যে কিছু জানে না, মানে এখানে সাব স্টেশন কাজ হচ্ছে, আমি ফ্রেশার ইঞ্জিনিয়ার বের হয়েছি যেটা বলে বাংলাদেশ। সাব স্টেশনে এলটি প্যানেল চিনি না, কেবল চিনি না, কিচ্ছু চিনি না। এখন আপনাকে এখানে একটা টেবিল দিবে, যেটা প্রত্যেকটা সেমিনারে বলি, এরকম টেবিল, চা কফি দিয়ে আপনি এখানে বসে বসে দেখবেন, এখানে চা কফি খেয়ে খাবেন, আর যে মনিটরিং ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ানরা কাজ করছে। বিষয়টা কি এরকম? না, এরকম চাকরি নাই। আপনারা আছে পেয়েছিলেন নাকি জয়েন করার সাথে সাথে, ব্রাদার? একটু কথা বলুন, আমরা জাস্ট আমরা শেয়ারিং করুন, ভালো লাগবে।
তো এখানে আপনি যে কি করবেন তাহলে, বা আমি যে কি করবো, আমার কাজটা কি? আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়লাম 8 বছর 9 বছর পড়ার পরে এখানে আপনি কি করবেন? মানে ওই যে সাবস্টেশন ট্রান্সফরমার তৈরি ইনস্টল হচ্ছে, হ্যাঁ হেল্প করবেন আপনি, এই একটু তার টানবেন, এই করবেন সেই করবেন, আমি করবো, এটা আমার কথা বলছি। সবাই হেল্প করবেন এটাকে। হেল্প করতে করতে দেখে দেখে শেখা শুরু হলো, প্র্যাকটিক্যাল যেটা বলে, দেখে দেখে শেখা। এখন দেখেন, আপনিও দেখে দেখে শিখতেছেন, আপনার সাথে মনে করেন একজন এইচএসসি পাস জয়েন করেছে বা এসএসসি পাস, উনিও দেখে দেখে শিখে উঠছে। ওর সাথে আপনার খুব বেশি যে পার্থক্য দেখে দেখে শেখার ক্ষেত্রে, আমি বলবো সেরকম না, হয়তো 19-20। এটার পার্থক্যটা যদি আপনি শুধু দেখে দেখে শিখতে থাকেন, দুজন ইকুয়ালি, আপনি এটা এই দেখে দেখে শিখতেছি আমরা, এই শিখতে শিখতে কি হয় যে 5 থেকে 7 বছর আমাদের জীবন থেকে চলে যায়, আমরা নিমেষে বুঝতে পারি না। ইঞ্জিনিয়ারিং যে ফ্লেভার গেছে শেষ, অলরেডি শেষ হয়ে গেছে। 12-13 ঘন্টা ডিউটি করতে করতে মানে ইঞ্জিনিয়ারের নাম গন্ধ নাই। এখন এটাকে রিমুভ করতে হবে, এই ব্যারিয়ারটাকে ভাঙতে হবে। এই ব্যারিয়ার ভাঙার শর্টকাট মেথড বলেন বা সিক্রেট, আমি কিছু বলবো আপনাদের। সিক্রেটটা এরকম যে আপনি, আমি এখানে জয়েন করার পর মাথায় করে যদি কোনো কাজ করতে হয়, কেবল টানা না, তাও আপনি করেন, কোনো সমস্যা নেই, কাজকে ছোট করা যাবে না। মাথায় করে আমরা দরকার এলটি প্যানেলের জিনিসপত্র বেকার টেকার নিয়ে যাব। কিন্তু এসএসসি পাস আর হচ্ছে আপনি, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ার, এটা পার্থক্যটা হচ্ছে যে আপনি যে মাথায় করে আমি আপনি কাজ করতেছি, এটার যে এই সাবস্টেশন এই বাউন্ডারের মধ্যে কি কি কাজ করছে আপনাকে লিস্ট ডাউন করতে হবে। এলটি প্যানেল কি, এলটি প্যানেলের মধ্যে কি কি থাকে, কেন এটা 5 বার এরকম নিচ্ছে, কেবলটা নিল কি, লাক্সটা কি, টিউবটা কি, আপনার এই গ্যাপটা কি, এই যে আমি প্রশ্নগুলো করেছিলাম, এগুলো সবগুলো ডে বাই ডে আপনাকে নোট ডাউন করে এটার অ্যান্সার বের করতে হবে। অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? অ্যান্সার কোথায় বের করবেন? আপনার বসকে বলবেন, টেকনিশিয়ানকে বলবেন, সঠিক করে বলতেও পারেন না। এটা আপনি ইউটিউবে যাবেন, আপনি সিনিয়রদের কাছে যাবেন, আপনি কোর্স করবেন, আপনি চ্যাটজিপিটির কাছে যাবেন, হতে কিন্তু আপনি যদি লিস্ট ডাউন না করে শুধু ডে বাই ডে আপনি অফিসে যাবেন আর আপনি কাজ করলেন চলে আসলেন দেখে দেখে শিখতে, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং ফ্লেভার বা ইঞ্জিনিয়ারিং যেটা মজা সেটা আপনি পাবেন না, আপনিও পাবেন না, আমিও পাবো না। এটার জন্যই আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার যারা দেখেন আপনি ফ্যাক্টরি থেকে একটু চোখ চালিয়ে, যে প্রতিনিয়ত জাস্ট খালি যায় আর আসে, কাজ করে, মেশিনে কাজ করে, এতটুকু অ্যানালাইসিস করে না। দেখেন, আপনি যখন জীবন থেকে 5টা থেকে 6টা বছর চলে যাবে, আপনি যখন আপনার অবস্থানটা চেঞ্জ করতে পারবেন না, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে না, আপনার পোস্ট ইনক্রিমেন্ট হবে না। আপনি তখন আপনি বাংলাদেশ সিস্টেমকে দোষাবেন, আপনি নিজে ইঞ্জিনিয়ারিং যে পড়ে যে ফ্লেভারটা পাওয়ার কথা সেটা পাবেন। এটা পাওয়ার জন্য যেটা করতে হবে, যে এখানে কি কাজ হচ্ছে, যে কোম্পানিতে আপনি জয়েন করবেন ওই অনুযায়ী যদি আপনার ভালো লাগে যে না আপনার ডিপার্টমেন্ট জব এটাই ভালো, বা এই এই প্রোডাক্ট গুলো এই কোম্পানিগুলো বাংলাদেশের জন্য ভালো, ওইখানে কি হয় সেগুলো লিস্ট ডাউন করে আপনি অ্যাচিভ করবেন। এখন বলবেন যে না, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে যে রুলস রেগুলেশন গুলো আগে জানতে, রুলস রেগুলেশন। আমি বলবো যে ভাই বিএনবিসি তো অনেক বড় বই, এনএফপি তো অনেক বড় বই। এই কথার অবসানের জন্য আবার আমরা কি করেছি, এগুলো ছোট ছোট করে কেটে রাখছি রুলস রেগুলেশন। আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে। এই রুলস রেগুলেশন গুলো বিএনবিসি, এনএফপিএ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, কোনটা কে কোনটা বলেছে, এগুলো আপনাকে একটু একটু স্টাডি করতে হবে, একদিনে হবে না তো স্টাডি করতে হবে। স্টাডি করার পরে ধরেন একটা ছোট্ট একটা আপনাদের ধরেন ট্রান্সফরমার রূপ, ট্রান্সফরমার, আমি এটা বোঝানোর জন্য আমি বলি, এই ট্রান্সফরমার চারিদিকে কতটুকু স্পেস থাকতে হবে, রুলস রেগুলেশন আছে, আপনি জানেন। তারপর হচ্ছে, এটা ধরেন আপনাকে এখন ডিজাইন আসলেন, রুলস রেগুলেশন এভাবে সবগুলো জানেন আপনি, কোনটা যাতে ফ্যান দিতে হবে, কোনটা লাইট দিতে হবে, কোনটা সব জানেন। এখন কত এই চারিদিকে জায়গা স্পেস থাকতে হবে, ট্রান্সফরমার উপরে কতটুকু থাকবে, তারপর এখানে তার টেম্পারেচার কত থাকতে হবে, এখানে বাতাসের কত ইন করাতে হবে, আউট কত করতে হবে, এগুলো টোটাল বিষয়গুলো যখন জানবেন আপনি প্রিয় ভাই, দেখেন তো, এই যে আমি ডিজাইন করলাম, মনে করেন আমি বলতেছি এখানে লোবার লাগবে এতটুকু, এখানে লোবার লাগবে এটা, দিলাম মনে করেন একটা মাপ, তারপর ট্রান্সফরমার দিলাম, ট্রান্সফরমার চারিদিকে আমি 1 মিটার করে রাখলাম। আমি এখানে 120 লুমেন্সের লাইট সেট করলাম, যে 120, সর্বনিম্ন 120 আমার আলো দিবে। তাহলে এভাবে যদি আমি সব লিখে দিই,
তাহলে আপনি ইনস্টল করতে পারবেন কিনা, কেউ যেটা দেখে দেখে ইনস্টল করতে পারবেন। এখন এই ডিজাইনটা যে আপনি করবেন, ধরেন আপনার হাতে কলম আছে, খাতা আছে, আপনি লিখতে জানেন না, তাহলে কি আপনি ডিজাইন করতে পারবেন? পারবেন না। তো ইঞ্জিনিয়ারিং এর ভাষা হচ্ছে ড্রয়িং। ইঞ্জিনিয়ারিং ভাষা যদি ড্রয়িং হয়, তাহলে আপনি অটোক্যাড কে কে জানেন এখান থেকে? ইলেকট্রিক্যাল অটোক্যাড কে কে জানেন? জন জানেন? একটু একটু চ্যাট বক্সে লিখবেন প্লিজ। অটোক্যাড কে কে জানেন? আপনি ডান লিখবেন বা জানেন লিখবেন, একটু রেসপন্স করেন ভাই, না হলে আপনাদের সময় হলো নষ্ট, আর আমিও যাবো না। তো ওই জানি। জি, এখন ধরেন এখান তবে থেকে আমরা কেউ জানি না। আমরা 50 জন এখন লোক আছি, ধরেন আমরা 10 জন জানি, ধরেন জানার ক্ষেত্রে 10 জন। তো আমরা কি 10 জন শুধু ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি ড্রয়িং হয়, তাহলে তো এখানে তো আমরা 52 জনই তো ইঞ্জিনিয়ার, না ভুল বলছি? ইঞ্জিনিয়ারিং ভাষায় যদি ড্রয়িং হয়, তাহলে ড্রয়িং আমি জানি না কেন? জানতে হবে। এখন ড্রয়িং জানার জন্য আমাকে রুলস রেগুলেশন জানি, তারপর হচ্ছে আপনার ডিজাইন জানি। এখন এই দেখেন, আপনি বলবেন যে ভাই আমি তো ডিজাইন ইঞ্জিনিয়ার জয়েন করবো না, আমি এই ইনস্টলেশন দেখবো, এগুলো কাজ করবো। কোনো সমস্যা নেই। আপনি যখন ডিজাইন জানবেন ভাই, তখন আপনাকে এ ধরনের একটা যখন ড্রয়িং দেওয়া হবে, ব্লু প্রিন্ট দেওয়া হবে, এখানে কোনো ভুল থাকলে সেটা আপনার কাছে ধরা পড়বে। আরটা হচ্ছে কি, এটা আপনার ইনস্টল করা আপনার জন্য খুবই সহজ হবে। ধরেন আপনার আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের বাসা কোথায়, এটা কি বলতে কি আমি করি? করি না। আপনি করেন যে আপনার ফ্যামিলির মেম্বার কতজন, কি, এর বলুন না। অন্য জনের যখন বলতে বলবো, তখন কিন্তু আমরা কথা শুরু করি। এটার মানে হচ্ছে যে এটা আমরা ইউজ টু না বা অভ্যস্ত না। আপনি ড্রয়িং জানেন, ইনস্টল। তাহলে দেখেন আমরা তবে চাকরিতে জয়েন করার পরে প্রথমে আমরা ইনস্টলেশনের কাজ শুরু করি, যেটা উল্টা, যেটা একদম উল্টা। এটা হওয়া উচিত ছিল রুলস রেগুলেশন জানবো, তারপর হচ্ছে আমরা এই ইনস্টলেশন কাজ আনবো। এই সুযোগটা বাংলাদেশে খুবই কম, আমাদের ইনস্টিটিউট গুলো ওভাবে তৈরি হয়নি। সো আপনাকে একটু কষ্ট করতে হবে। ইনস্টলেশন কাজ দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে এই জায়গা দুটাতে একটু স্ট্রং হতে হবে। রুলস রেগুলেশন, ডিজাইন জানতে হবে, অবশ্যই আপনাকে অটোক্যাড জানতে হবে। আপনার সিভিতে খালি যদি অটোক্যাড দেওয়া থাকে, সিএলডি ইএলডি এগুলো জানা থাকে, আপনার ভ্যালুটা অনেক বেড়ে যাবে চাকরিতে। ভাইয়া, এই ছিল এই ফ্লো চার্ট নিয়ে কথা। আমার সাথে যারা জব করতেছেন, একটু আমাকে সাহস দিয়েন যে এই কথাগুলো। আর ইএলডি ডিজাইনের কোর্সটা কিরকম হয় আপনার? আমাদের এই কোর্সে ইএলডি ডিজাইন পাবেন আপনি। শুধু মেনটেন্স বলতে আপনার আচ্ছা। অডিট, অডিট মেনটেন্স, এসএলডি, ইএলডি, থার্মোগ্রাফি, সব এই কোর্সে পাবেন আপনি, যেটা করতেছেন আসতেছেন। এখন দেখেন, একটা হচ্ছে দেখেন প্রজেক্ট ভিজিট ডাটা। জি ব্রাদার। কোর্সের প্রাইসটা স্যার? একটু 7,500 টাকা। আর রেগুলার এই আপনাদের সেমিনার চলতেছে এখন, এখান থেকে যারা ভর্তি হবেন 10 জনকে আমরা এটার জন্য 5,000 টাকা নেব। আপনি যদি কোর্স করতে চান, আপনি আমাদের চ্যাট বক্স নাম্বার দেন, আমাদের অফিসে ফোন দেবেন। ওকে, থ্যাংক ইউ। আর পরে এগুলো বলি, আমরা একটু আলোচনা করি। আর আপনার যদি কোর্স করতে কারো ইচ্ছা হয়, আপনাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিতে। আমি চ্যাট বক্সে যারা নাম্বার দেবেন, শুধু আমি তাদের সাথে কথা বলবো, আর রেজিস্ট্রেশন যারা করেছিলেন অফিস থেকে ফোন দেবেন। যাই হোক, একটু আলোচনা করি, অনেক আলোচনার বিষয় আছে। একটু আমরা শুধু যে ফ্রি সেমিনার আপনাদেরকে, কিছু ভাই আছেন এরকম, আমাদের আপনাদের মধ্যে থেকে কেউ এরকম নাই যে কোর্স করানোর জন্য শুধু এটা করে না। এটাকে আপনাদের প্রথম এটাকে আমরা এটাকে মেসেজটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের হচ্ছে শেয়ার করার জন্য। ঠিক আছে, আপনি আমার অফিসে আসবেন, কেউ যদি থাকেন, আপনার ফ্রি কোর্স করাবো প্রতিদিন, আমি কোনো সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে, এখানে আপনি এই ডাটাগুলো দেখে এখানে কি কি প্রয়োজন আর কি কি আপনার আছে এবং কি কি নাই, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো এখন দেখেন, এই বুঝার জন্য মনে করেন এই এলডি প্যানেল গুলো চারিদিকে কতটুকু স্পেস থাকতে হবে, এগুলো ভাঙা থাকা যাবে না, এগুলো ঠিক থাকতে হবে, এগুলো তো বেশি কথাবার্তা। লুকিং গুড হতে হবে যতটুকু হবে। এখন এইখানে বাসবার কতটুকু, তারপর কেবল গুলো কত অ্যাঙ্গেল আপনি ড্রেসিং করতে পারবেন না, আর্থিং, ডোর আর্থিং নাই, এখানে ম্যাট নাই, ফেজ সেপারেটর নাই। তারপর হচ্ছে এই ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন অনুযায়ী আমাদের ইনকামিং আউটগোয়িং কেবল এবং বেকার গুলো সেটিং নাই, এই ফার্স্ট এড নাই, এসএলডি নাই, ডেঞ্জার সাইন নাই, আপনার হচ্ছে চেকলিস্ট নাই। এই যে এগুলো নাই বলতেছি, তা আমি জানি বিধাই তো নাই বলতেছি।
এগুলো আপনাকে ভিজিট করে রিপোর্ট তৈরি করতে হবে, মনিটরিং করতে হবে। ইভেন আপনার আর্থিং ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন সঠিক হবে, এগুলো আপনাকে প্রত্যেকটা চেক করে দেখতে হবে। দেখেন মেন বেকার, ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল কেবল, আর্থিং কেবল, মেন বাসবার কেবল, ব্লকেজ, মেন লিঙ্ক কেবল, বাসবার কেবল সিলেকশন। এটা জাস্ট আপনাদের কয়েকটা জিনিস বলেছি। এই জিনিসগুলো এখন নাই বলতেছি না, এগুলো তো থাকবেই, কিন্তু এগুলো সঠিক আছে কি না এটা আপনি কেমন বুঝবেন? কারণ আপনাকে একটা এক্সরে রিপোর্ট দেওয়া হলো, আপনি আমাকে একটা এক্সরে রিপোর্ট দিলেন, আপনি একটা ফ্যাক্টরিতে আমাকে ছেড়ে দেবেন, কি কি ভুল আছে কি কি সঠিক আছে আপনাকে আমি দেখে কিছু জিনিস বলে দেবো যে আপনার এটা এটা করা দরকার, আমরা যেহেতু এই লাইনে কাজ করি। কিন্তু আমাকে যদি আপনি একটা এক্সরে দেন, রিপোর্ট দেন যে চল ভাই আপনি তো অনেক ভালো কিছু বলেন, এটা দেখেন, আমি কি দেখবো ভাই? কারণ ওই চোখ তো আমার তৈরি হয়নি, ওই চোখটাকে তো আমি ওভাবে তৈরি করতে পারিনি যে আমি এক্সরে দেখবো। আমি ইঞ্জিনিয়ারও এক্সরে দেখতে পারবে যদি ওখানে আমি স্টাডি করি এবং ওইভাবে আমার মাথায় এবং আমার চোখকে তৈরি করতে পারে, দেন আমি এক্সরে আসলেই আমি বুঝতে পারবো যে না, এই জায়গাটাতে এই পয়েন্ট, এই প্রবলেম। তো আপনাকে আমাকে তৈরি হতে হবে। আপনি আপনি আমি কখনোই এরকম ভাবা যাবে না যে আমি তো বেস ইঞ্জিনিয়ার, ডুয়েট থেকে বুয়েট থেকে অমুক থেকে তমুক থেকে আমি পড়েছি, সো আমি আমার জন্য সবকিছু অপেক্ষা করতেছি। কিছুই অপেক্ষা করতেছেন আপনার জন্য। আপনি আপনাকে কোথায় দেখতে চান, আপনার ইউনিভার্সিটি, আপনার ইনস্টিটিউট অবশ্যই আপনাকে হেল্প করবে বা আপনাকে, আপনার গ্রোথটা বৃদ্ধি পাবে, বাট আপনাকে আপনার জায়গাতে যেতে হবে, প্রিয় ভাই। এখন এই জায়গাটাতে একটা প্রশ্ন দেখেন, যে আমি সবসময় যেটা বলি যে এখানে দেখেন রেড ইয়েলো ব্লু আমাদের একটা কেবল, এই পাশে দিয়ে আবার দুইটা করে কেবল কেন? এটা হচ্ছে এই পাশে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট লো থাকে। এই পাশে উল্টা, কারেন্ট হাই, ভোল্টেজ লো। 33 কেভিএ, 11 কেভিএ আমরা এসটি সাইডে বলি, আর এই পাশে সর্বোচ্চ 440। এটাকে কনভার্ট করে ডাউন করতেছে, বাট কারেন্টটা বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে, ভোল্টেজটা কমে যাচ্ছে। সেই জন্য আপনার প্রথম পার্ট হচ্ছে, একটা প্যারামিটার হচ্ছে কেবলের সাইজ নির্ণয়ের জন্য কারেন্ট, আরো প্যারামিটার থাকে। সেই জন্য এই কারেন্টের উপর ডিপেন্ড করে জয়টা কেবল প্রয়োজন আপনার একটা টার্মিনাল। হ্যাঁ, একটা মজার বিষয় বলি, আমি এক জায়গাতে জবে গিয়েছিলাম, আমি ইউটিলিটিতে, আমার থেকে প্রায় তখনই কয়েক বছর আগের কথা বলছি এটা, আমার থেকে 7 থেকে 8 বছর, যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তখন উনি ডিপ্লোমা পাস করছে, হচ্ছে পলিটেকনিক। তো একটা টার্মিনালে 7টা কেবল ছিল। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, ইউটিলিটিতে ইঞ্জিনিয়ার, যে ভাই এখানে 7টা কেবল কেন একটা টার্মিনাল? আমি এটা জানতাম, আমি তো প্রশ্ন করছিলাম। বলছে বুঝেন না, একটা ডিবিতে গেছে, একটা পিএফআই গেছে, একটা তিনতলা গেছে, একটা চারতলা গেছে, একটা 5তলা গেছে, এরকম। আমি বলছি এই অবস্থা। এখনো এই জিনিসটা দেখেন, এই, আমি অবাক হয়ে গেলাম যে উনি, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন উনি ডিপ্লোমা করছে। হ্যাঁ, 5 বছরের সিনিয়র জব সেক্টরে। আমি তখন ওনাকে বসে ক্যালকুলেশন করে দেখালাম যে ভাই এটার জন্য এটা, আপনি এটা জানেন না, এটা তো খুবই লজ্জাজনক। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই দুইটা তার বা 7টা তার ইকুয়াল একটা তার। এখানে একটা তারে লোড ক্যালকুলেশন করতে পারতো না, সেজন্য আপনাকে ওই কারেন্ট ক্যালকুলেশন করে যত আরএমএর কেবল প্রয়োজন ওটা নিয়েছে। এবং এইটা শর্ত আছে আবার একটা, এই কেবলগুলো এক হতে হবে, সকল বিষয় আরএম, আপনার ইন্স্যুরেন্স টাইপ সবকিছু এক হতে হবে, না হলে আপনার ঝামেলা আছে হবে। মনে করেন 200, আপনার 150 আরএম বা 50 আরএম এর দুটা, 50 আরএম এর দুটা হতে পারে, একটা 100 একটা 50 এরকম হবে না। তারপরে এই জায়গাটা হর্ন গ্যাপ, হর্ন গ্যাপ হচ্ছে, তো জানেন আপনারা যে এটা ওভার ভোল্টেজের কারণে গ্রাউন্ডে নামায় দেয়। তারপর একটা ট্রান্সফরমার, 3টা আর্থিং লাগে, একটা নিউট্রালে, দুটা বডিতে, এখানে আরো দুইটা লাইন, 3টা, এখানে 4টা, নিউট্রাল এই পয়েন্টে, এই পাশে যায় নিউট্রাল আপনার বৃদ্ধি পায়। এর যে যে পরিমাণ আপনার ক্যালকুলেশন হবে কেবল, সেম পরিমাণ হচ্ছে আপনার নিউট্রাল। নিউট্রাল আবার কখনো কম দেওয়া যাবে না। স্যার এখানে স্যার হচ্ছে 3টা আর্টফিন কেন দেওয়া হয় স্যার, একটু বলবেন? সে কিসে আর্থিং দেওয়া হয় কেন? স্যার হচ্ছে বডিতে 2টা, একটা নিউট্রাল, এটা 3টা, মানে টোটাল 3টা যে আর্টফিন সিস্টেম করা হয়, এটা কেন করা হয় একটু বলবেন কি বলে? আচ্ছা, আপনাদের আমি এই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আর আমার যদি কোশ্চেন থাকে আপনার কোশ্চেন একটু মজুত করে রাখবেন, আমি পরে দেবো ভাই, যেহেতু ফার্স্ট কোশ্চেন করছে আমি দিয়ে দিই।
বিষয়টা হচ্ছে বডিতে আর্থিং করা হয় এই জন্য যে কোনো কারণে শর্ট সার্কিট যদি হয়, ঠিক আছে, তাহলে যেন এটা গ্রাউন্ডটা আপনি নামায় দিতে পারেন, এই জন্য আর্থিং ব্যবহার করতে হয় এক। আর একটা হচ্ছে যে দুইটা বা তিনটা কেন, এই তো আপনার প্রশ্ন। শুধু যে দুইটা বিষয়টা এরকম না, এখানে হচ্ছে দুইয়ের অধিক হয়। আমি সর্বনিম্ন এখানে যদি আপনি একটা দেন যে নিউট্রাল একটা বডিতে একটা, তাও চলবে যদি হয়। কিন্তু এটা হচ্ছে বিএনবিসিতে বলতেছে, বিএনবিসিতে আর্থিং এর নিয়ম হচ্ছে একই পয়েন্টে আপনি একটা তার ব্যবহার করতে পারবেন না, আমরা যদিও করি এখন। এখানে কি বলতেছে, এখানে একাধিক কেবল ইউজ করতে হবে, মানে একের অধিক, এখানে বলেছে একের অধিক কেবল ইউজ করতে হবে, একটা ইস্যু। আর একটা হচ্ছে এই আর্থিংটা ক্যালকুলেশন আছে। এই আর্থিংটা ধরেন এই ফেজ কারেন্ট মনে করেন হচ্ছে আপনার 200 RMS ফেজ, ঠিক আছে। এটার সাথে যে আর্থিংটা যাবে অবশ্যই আপনাকে 100 RMS প্রয়োজন, মানে বাংলা হিসাবে আমি করে বুঝাচ্ছি আপনাদের। এটা হচ্ছে নিয়ম যে ফেজের 50% অবশ্যই আপনাকে আর্থিং দিতে হবে। ওকে ব্রাদার, এটা স্যার, হ্যাঁ। স্যার একটু এই বিষয়ে আলোচনা করতেছেন, তাই জিজ্ঞেলাম আর কি, যদি সলিড হয় তাহলে কিভাবে ক্যালকুলেশনটা? সলিড, সলিড হলে সলিড ক্যালকুলেশন, ওটার ই করবেন আপনি, ওটার কারেন্ট প্রবাহ ক্ষমতা আপনি নির্ণয় করবেন। মনে করেন এখানে আপনি ই দিবেন, কপার বার দিবেন, এরকম হয় অনেক আছে। এই কপার বারটা যদি মনে করেন 12.7 হয়, ঠিক আছে, 12.7 RMA কত মনে করেন 500 কারেন্ট নিচ্ছে, হ্যাঁ। আর এই ফেজে আপনি এখানে 800 দিচ্ছেন, এটা আপনার চলবে। বুঝা গেছে? বুঝতে পারছি, ওই সলিড কত এম্পিয়ার নিতে পারে ওটার উপর নির্ভর করবে। হ্যাঁ, মনে করেন তখন অ্যাম্পিয়ার উপর ডিপেন্ড করবে, তখন তো আরএম তো আপনি মিলবে না। ধরেন যে আপনি, আপনাকে আমি বুঝালাম যে ফেজ হচ্ছে 500 RMS, বুঝলেন, তাহলে এই নিয়ম অনুযায়ী আর্থিং কত নিতে হবে, 200 RMS নিতে হবে। আরএম টু আরএম মিলে গেছে এটা। তো যখন আপনি সলিড দিতে জি যাবেন স্যার। তখন কারেন্ট টু কারেন্ট মিলাইতে হবে আপনাকে, জি স্যার। বা ভোল্টেজ, না ভোল্টেজ একই হিসাব। স্যার এই ক্ষেত্রে জি স্যার আমি একটা যে প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি স্যার, এই স্কেল দেখা যাচ্ছে স্যার আর যে 500 RMS চারটা বা ছয়টা কেবল, কিন্তু আর্টফিল হিসেবে বেশিরভাগ তো দেখা যায় স্যার 70 বা 95 RM বা 120 RM এর কেবল বেশি ব্যবহার করা হয়, দুইটা বা তিনটা, এটা ঠিক আছে। কিন্তু মানে ফেজের যদি অর্ধেক হয় তাহলে স্যার যদি ছয়টা কেবল 500 RMS হয় তাহলে স্যার এটা 3000 RM এভারেজ। আর সেই ক্ষেত্রে তো 1500 আর্টফিল ব্যবহার করা লাগে, কিন্তু এটা করে না তো দেখি। কিছু করে না, এটা তো আমি যতটুকু এ পর্যন্ত দেখেছি তো, যে ট্রান্সফরমারের বডি আর্থিং এর ক্ষেত্রে ফেজের থেকে বেশি হয়ে যায়। কম বেশি হয় আহ, যে, যে এর আপনারা যারা ই করেন মনে করেন এটা 400 RMS, ঠিক আছে, আমি তো এরকমই দেখেছি। তো কি হয়, এদিকে একটা 200 RMS দেয়, এদিকে একটা 200 RMS দেয়, নিউট্রাল একটা 200 RMS দেয়, করে না ব্রাদার? তখন এটা আরো বেশি হয়ে যায়। আপনি আপনি কোথায় দেখেছেন যে এটা কম হয়ে যায়? স্যার আমি বলতেছি মানে আমার আছে মানে ফেজের ক্ষেত্রে ফেজের 500 RMS হচ্ছে ছয়টা কেবল, সেখানে সেই হিসাবে আছে যদি তাহলে অর্ধেক দেওয়া হয় তাহলে আমার আছে 300 মানে 500 RMS তাহলে তিনটা কেবল হবে, সেই ক্ষেত্রে এটা হবে না স্যার? অবশ্যই আপনাকে আর্থিক এই নিউট্রাল এই নিউট্রাল আর্থিং যেটা দিবেন আপনাকে ফেজের, আপনাকে 50% হতেই হবে আপনাকে, জি, অবশ্যই। 50%। যদি যদি না হয় সেটা ভুল করছে উনি, আপনাকে এটা আমি দেখাচ্ছি, আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি। আচ্ছা, আমি দেখি আছে আজকের এটা, আমি আর প্রশ্ন নেব না, একটু পরে নেব, না হলে কি হয়, বিশাল এখানে আলোচনা আছে। দেখেন এইগুলো হচ্ছে আমাদের সব, এই যে বিএনবিসি বইটা ইলেকট্রিক্যালের জন্য 143 পেজ কেটে রাখছে আপনার, এই যে দেখেন, এটা তো 5,000 পেজের বই এটা। তারপর হচ্ছে আপনার লাইটিং এর জন্য কেটে রাখছে 9 পেজ, এলপিএস এর জন্য। আমি সবগুলো এখন দেখে যাব। ভোল্টেজ ড্রপের জন্য যে কেবল ক্যালকুলেশনের জন্য লিখে রাখছি আমরা এখানে 14 কম্পারিজন করে রাখছি। দেখেন এখানে কি বিএনবিসিতে কি বলছে, 2.5% হবে, এলপিএতে কি বলছে এখানে আছে। তারপর হচ্ছে এই যেখানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলতেছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড সূত্র। এভাবে প্রত্যেকটা বিষয়ে যে বাসবার এইচটি কেবল সিলেকশন, বাসবার কি সিলেকশন, আপনার যত কিছু আছে আপনাদের জন্য,
আমরা যেহেতু যে প্রথমে বলছিলাম যে যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, তো এগুলো আমরা কম্পারিজন গুলো কেবলটির মধ্যে থেকে কেবল কিভাবে নিয়ে যাবেন এগুলো ডিটেলস আমরা ওগুলো কিভাবে নিয়ে যাবেন আছে। এখন আমরা এখানে আসছিলাম কিসের ভিত্তিতে আপনাদেরকে কি দেখাবো বলেছিলাম, যে ভোল্টেজ ক্যালকুলেশন। দেখেন এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে যাই, যেহেতু চলে এসেছে পয়েন্টটাতে, একটু পরে দেখাই দাও, এটা একটু অগ্রিম হয়ে যাচ্ছে। আপনারা থাকেন, আজকে আলোচনাতে অনেক কিছু শিখতে পারেন। দেখেন সাব স্টেশন লেআউট, আপনাকে আমি বলেছিলাম না যে আপনি যখন কোনো কিছু করবেন তখন অবশ্যই আপনার ভিত্তি একটা দাঁড় করাতে হবে। ভিত্তিটা কি থাকবে, যে এই যে বিএনবিসি, একদম বিএনবিসির 1.3.18.3, এটা বিএনবিসি দেখা। দেখেন এখানে বলতেছে যে কি, এই লাইনটা একটু পড়লে আপনি বুঝবেন। The minimum height of substation room should be 3.0 meter to 3.6 meter depending upon the size of the transformer. বুঝতেছেন বিষয়টা কি বলবো, যে সাবস্টেশনের হাইটটা হবে 3 মিটার, 3.5 মিটার থেকে একটু বেশি, এটা নেবেন। এটাই শুধু আপনি ধরে বসে থাকলে হবে না, আপনার ট্রান্সফরমারটা যদি বেশি হয়, বড় হয়, তাহলে আপনি এর থেকে বেশি আপনি স্পেস রাখবেন বললো। আবার বলছি দেখেন 0.7 মিটার, 0.75 মিটার ফর ট্রান্সফরমার ইনস্টল ইন রুম উইথ ওয়াল 1 2 সাইড, 2 সাইড যদি ওয়াল হয় তাহলে আপনি ট্রান্সফরমার চারিদিকে 0.7 রাখবেন। যদি আপনার ওয়াল 3 সাইড হয় এখানে দেখেন, তাহলে 1 মিটার লাগবে। যদি ক্লোজ রুফ হয়, রুমটা একদম ক্লোজ, এরকম দরজা আছে, 1.25 রাখবেন, এটা রাখলেন। তারপরে যদি আরেকটা কাজ করেন, যে এরকম থাকে না যে একটা রুমের ভিতরে দুইটা ট্রান্সফরমার আছে, দেখেন, এতটা মজার এখানে আপনাদের, মানে এই সেশন গুলো আমি মানে চাকরিতে অনেকদিন করেছি, মানে এটা আফসোস থেকে এই কোর্স গুলো আপনাদের সাথে লঞ্চ করা, যে এগুলোর জন্য যে কতটা আমরা মানে আমি মাথা খুন করেছি, বা কতজন ভাইয়ের কাছে গিয়েছি, হেল্প পাইছি বা পাইনি, যে এটা মানে টোটালি আপনি মেনটেন্যান্সে চাকরি করবেন বুক ফুলিয়ে। আমার এই একটা মানে 17 18টা বা 20টা ক্লাস করার পর বুক ফুলিয়ে আপনি চলবেন, আপনি সব বিষয় জানবেন এবং রেফারেন্স ধরে থাকবেন ইনশাআল্লাহ। এখানে এক ট্রান্সফরমার থেকে এক ট্রান্সফরমার আপনি বলে দিচ্ছে এখানে 1.5 ডিস্টেন্স ফর ওয়ান টু অ্যানাদার ট্রান্সফরমার, মাল্টি ট্রান্সফরমার ইন রুম, যদি একাধিক রুম হয়, ইভেন কেভিতে ডিস্টেন্সটা হবে 1.5, আর যদি এর থেকে বেশি হয় তাহলে 2.5, এটা সর্বনিম্ন। আপনি আর একটা জিনিস বললেন যে যেটা গাইডলাইন যেটা বলে সেটা সর্বনিম্ন। এখন যদি আপনি বলেন যে 5 ফিট 5 মিটার দিবেন, 10 মিটার দূর দিবেন, হতে পারে আপনি দিতে পারবেন, কিন্তু এর থেকে কম হতে পারবে না বিষয়টা এরকম হচ্ছে। তো দেখেন এই যে আমার 5 মিনিটের আলোচনা বা 10 মিনিটের এই লেআউটটা, এই লেআউটটা যদি আপনার কাছে এখন আমি যেটা বললাম এটা কত সুন্দর, আপনি এটা করতে গিয়ে মানে এখন সাব স্টেশনের কি বিষয়গুলো আপনাকে বললে আপনি পারবেন না? কি বলেন, একমত কিনা আমার সাথে? এটা যারা দেখেননি, আপনার যে পানির মতো, এটা তো একবার কি মানে এটা বাংলায়, যারা ইংলিশ সঠিকভাবে পড়তে পারে না আমরা তাও পারবো এটা, ঠিক আছে এই বিষয়গুলো। জি স্যার। এভাবে ভাই আমাদেরকে, আমি আপনাকে একটা পার্ট বললাম, এই যে ভেন্টিলেশন কতটুকু করবেন, হ্যাঁ রুমের ভিতরে ভেন্টিলেশনটা আপনার কিভাবে থাকবে, জেনারেটরটা কোথায় থাকতে হবে, টোটাল বিষয় আপনি এই যেভাবে আলোচনা করলাম এভাবে, যে ভেন্টিলেশনের যে এই জায়গাটা যদি আপনি নেন, লোয়ার সিস্টেম যেটা বললেন, কোথায় করবেন, কতটুকু করবেন, কত কেবির জন্য কত থাকবে, সবকিছু আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো তারপর আপনি এই যে শুধু সিভিল ইঞ্জিনিয়ার উপর ডিপেন্ড করবেন, এটা কতটুকু হবে এটাও আমাদের বিএনপিসির দেওয়া আছে আমাদের এতে। এগুলো কম্পারিজন গুলো আপনাদের, আমরা যারা কোর্স করে এগুলো টোটাল ডকুমেন্ট গুলো হিউজ পরিমাণ ডকুমেন্টস আছে দাদা। আমি এই যে যেগুলো দেখছেন আপনি, এগুলো সবগুলো ডকুমেন্ট, ঠিক আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটা বিষয় আলোচনা করার পরে যে বিষয়টা যেখানে প্রয়োজন সেখানে আমরা এটা প্রোভাইড করি। এবং শুধু এটা যে আপনি কোর্স করে চলে গেলেন, আপনাকে দিয়ে দিলাম, আপনি হারিয়ে গেলেন, চলে গেলেন না, লাইফ টাইম আপনাদেরকে আমরা সাপোর্ট দেবো, লাইফ টাইম যেটা জানি আপনি যখনই জিজ্ঞেস করবেন, বা এই ডকুমেন্টস হারিয়ে ফেললেন, পেয়ে ফেললেন বা ভুলে গেছেন, আপনাকে আবার আমরা দেবো। জাস্ট আমরা চাই যে আপনি আমি মিলে একটা গুড প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। আমাদের উদ্দেশ্য, এখন বলবেন যে আপনাদেরকে এগুলো দিয়ে আমাদের লাভ কি?" অবশ্যই আমাদের লাভ আছে, নাহলে কি আপনাকে আমি দেবো? দেবো না তো। মানুষ লাভ ছাড়া তো চলবে না। কি লাভ? বিষয়টা হচ্ছে যে আপনি যদি স্কিল হন আমার জন্য দোয়া করবেন first of all, যে না সোহেল ভাইয়ের কাছ থেকে এটা আমি পেয়েছি। সেকেন্ডলি, আমাদের অ্যাডভান্টেজ বিডি যে কোর্স করা আমাদের একটা, এটা হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড। এই যে আপনারা 50 জন মানুষ, রাত 10টা বাজে আমার কথা শুনতেছেন, কি প্রয়োজন আপনাদের?
এই যে আপনাকে আমাদের প্রতিষ্ঠানের আমরা স্পেয়ার পার্টস, অটোমেশন, আমরা কাজ করি, মেশিনারি কাজ করি, ট্রান্সফরমার সেল করি, এই মেসেজগুলা কি আপনাকে আমি কেমনে দিতে যেতাম? আমি কি সম্ভব? তো আপনাকে যখন আমি দিচ্ছি, আপনি টুডে টুমরো, এখানে তো সব ভাইরা আছেন, এখানে সিনিয়র ডিজিএম জিএম আমাদের এই কোর্সের সাথে যুক্ত হয় আলহামদুলিল্লাহ। আপনারা এক সময় লিডিং দিবেন, আমি জানি, ফ্যাক্টরিতে আমরা দেবো। আপনি একটা ফ্যাক্টরি ডিজিএম ম্যানেজার হোয়াটেভার পোস্ট, সোহেল ভাই আপনার সাথে যদি দেখা করতে যায় বা দেখা হয়, অবশ্যই আপনি তাকে কেউ না কেউ হেল্প করবেনই করবেন। করতেছে, আমরা আমাদের বিজনেসের কোনো তুলনা, আমরা বিজনেস করছি বুক খুলে, মানে অন্যদের মতো এত হাই জাহাই করি না। আমরা লাখ লাখ টাকা আমরা বিক্রি করতেছি বসে বসে, ঠিক আছে? এটা আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য, সেই জন্য একে অপরের সাথে প্ল্যাটফর্ম, গুড প্ল্যাটফর্ম তৈরি করাটাই হচ্ছে বড় বিষয়। যাই হোক, এখন এটা দেখেন, একটা ওই যে অঙ্কর একটা দেখেন, এর একটা স্ট্যান্ডার্ড কেবল চার্ট। কেবল চার্টের ক্ষেত্রে আপনাকে যেটা বলবো, যে প্রতিষ্ঠানে কেবল নেবেন, যে কোম্পানি, তাদের কেবল চার্টটা ফলো করাই বেটার। দেখেন, এখানে 1 কোরের কেবল 600 থেকে 1000 ভোল্ট কি হয়। দেখেন যে 1.15 এর কেবল আমরা 16 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবো। 22 অ্যাম্পিয়ার যদি আশেপাশে 35 ডিগ্রি অল টাইম, মানে এটা কি কেবল, এটা আশেপাশে যদি টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি 22 অ্যাম্পিয়ারই পাবেন, নিতে পারবেন। কিন্তু এটা আমরা নিই না, এটা পারা সম্ভব না। পার্সেন্টেজ সেফটি নিয়ে আমরা 16 নিই, এটা আমরা ফলো করি। তো দেখেন, 1.5 আরএম কেবলে আর্থিং দিতে হবে, আর্থিং 3.24, 2.5 এর ক্ষেত্রে 3.24, 4 আরএম এ 4। আচ্ছা, এখন বলেন তো, 3.24 এর কোনো কারেন্ট আছে, কেবল আছে? আছে নাকি? এই না, কিছু বলতে হতো। নাই। ভাই, একটু রেসপন্স করেন প্লিজ, আপনার স্যার উত্তর দিন। এই সাইজের কোন কেবল হয় না বাংলাদেশে? না, বাংলাদেশের পৃথিবীতে হয় না এ পর্যন্ত। তাহলে এটা হয়তো কথাবার্তা। তাহলে আপনি কি বুঝলেন যে 1.5 এ যদি সিঙ্গেল কোর হয়, বুঝলেন সিঙ্গেল কোর, জি স্যার। তাহলে আপনাকে কত আরএম এর দিতে হবে, আর্থিং দিতে হবে? 4 RM। 4 আরএম। গুড। তাহলে সর্বনিম্ন 4 আরএম কেবল ইউজ করা হয় 1 কোরের জন্য। আর 3 কোর 4 কোর যদি হয়, করে যা হবে এটা আপনি দিতে পারেন, মানে 5টা আছে এটা, ওটা অন্য issue। এখন তাহলে সর্বনিম্ন 4 থেকে 6 পর্যন্ত দেখেন, 10 পর্যন্ত, 16 আরএম পর্যন্ত দেখেন তো একটু, সেম টু সেম, 4 থেকে 16 পর্যন্ত। 25-এর ক্ষেত্রে আপনার 16, 35-এর ক্ষেত্রে আপনার 16, 50-এর ক্ষেত্রে 25, মানে কি 50 থেকে 50% শুরু হবে, ঠিক আছে না? 50 আরএম থেকে 50%, এই যে 50 আরএম। এখন নিচে যত যাবেন, 50 আরএম এর উপরে পর থেকে সকল কেবলের 50% হচ্ছে আর্থিং। শেষ বক্তব্য, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে দেখে দেখে আপনাকে এগুলো দেখেন, আমি যে এতক্ষণ এই যে বুঝালাম, আপনারা বুঝেননি এরকম কেউ আছেন? বুঝেননি কেউ এরকম আছেন নাকি? না স্যার, আমরা সবাই বুঝতে পারছি। তো এই যে অনলাইনে অনেক কিছু বোঝা যায়, আর আমাদের কোর্সটা টোটালি এই টাইপের, ঠিক আছে? আচ্ছা, যদি আরেকটু এই আর্থিকটা একটু বুঝাই দেয় আরেকটু, যদি আপনি একটু, এই যে এগুলো প্রেজেন্টেশন সব ডকুমেন্ট আপনাদের প্রোভাইড, কোনো ফাইল আমাদের হাইট নাই, এইটা আমরা দিব না বা দিচ্ছি, আমরা খুব যখনই চাইবেন আমরা উৎসাহ দেবো। এই যে এখানে দেখেন, আমরা মিউট করবো প্লিজ। গত একটা প্রোগ্রাম হয়েছিল অটোমেশনের, খুব চমৎকার সেশন নিয়েছিল, রাত একবারে 11:30 পর্যন্ত। ওখানে দুজন ভাই নাক ডাকায়া ঘুমাচ্ছে, বুঝছেন? ওনাকে যত মিউট করি ওনার হাত চেপে না কি জানি না, না একদম নাকের শব্দ ফটফট করে পাইছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা ভালো লাগার জায়গা, যে ভাই ঘুম আসতেছে তারপরও মনে করেন প্রোগ্রামে আসে, এটা একটা ভালোবাসার জায়গা। দেখেন এখানে কি বলছে, লেস দেন 16, সেম কোর্স সেকশন, এরিয়া অফ ফেজ কন্ডাক্টর, বাট নট লেস দেন 4 mm, যেটা বললাম ওখানে।
আমার কি বলছে 16 গ্রেটার দেন বাট লেস দেন 35, ক্ষেত্রে 16, এটা বিএনপিসির কোড। 35 greater half the cross section area of phase conductor, 35 এর পরেই হয় 50 RMR কে আনেন। এটা হচ্ছে কন্ডাক্টরের 50%। এই তিনটা লাইন মনে থাকলেই আপনার কেবল কখনোই আপনার ভুলবেন না। এটা হচ্ছে আমাদের একটা, যে বাসবার থেকে কেবল থেকে বেকার পার্সেন্টেজ কোন কে কি বলছে সে সেট পয়েন্ট, আমরা লাইট লুমেন সব এগুলো একদম ধরে ধরে এগুলো সাপোর্টিং ডকুমেন্ট সহকারে, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস আছে। তো এলিট প্রেজেন্টেশনটা জি ভাইয়া, স্যার, ওই যে সার্কিট ব্রেকার সিলেকশনের জন্য যে শর্টকাটটা দেখতেছিলাম স্যার, আচ্ছা শর্টকাট এখন আছে ওটা। স্যার এই না কোর্সে কি যেগুলো দেখালেন স্যার, এটা কি সাবস্ক্রিপশন আছে? যে ডিজাইনের যে কোর্সটা এদের মধ্যে থাকবে কি স্যার? সবই তো থাকবে। আমরা যেভাবে তৈরি করি আপনাদেরকে বা আমাদের কোর্স গুলো সাজানোর, ইলেকট্রিক্যালের এই যে ড্রপ আউট ফিউজ দেখেন, ড্রপ আউট ফিউজ, ড্রপ আউট ফিউজ থেকে সাবস্টেশন থেকে শুরু করে মেশিন নিয়ম নীতি যত আছে ফ্যাক্টরিতে, সব বিষয় আপনাদেরকে আলোচনা করব, সকল ডকুমেন্ট। আপনি আপনারা কল্পনা করতে পারবেন না যে এই ধরনের একটা কোর্সে এত কিছু কিভাবে আমরা আলোচনা করি। অনেস্টলি বলতেছি, আপনাদের যদি এরকম মানে বিশ্বাস না হয়, যে দেখার জন্য একটু আসেন আমাদের সাথে একবার হলো, যে কতটা আমি এই বিষয়টা এভাবে মাঝে মধ্যে বলি যে লাইফ চেঞ্জিং কোর্স এগুলো। এবং লাইফ চেঞ্জিং, যারা 10 বছর 12 বছরে যেটা অ্যাচিভ করবেন, আপনি 2 মাসে অ্যাচিভ করবেন যদি আপনি সঠিকভাবে নেন এটা। তো যাই হোক, আমরা একটা দেখেন, আমরা দেখেছি যে আমাদের এই এই তার কেবল গুলো অনেক চিকন, ওই যে ভোল্টেজ কম বেশি, কারেন্ট কম, সেই জন্য ফিউজের মধ্য দিয়ে আমাদের সাবস্টেশন আছে। দেখেন 500 কেবি ট্রান্সফরমার ফিউজ কত, আর অ্যাম্পিয়ার কত নাই, এটা একটু দেখাই যে 500 কেভি এর জন্য 1000 √3 মান 11 কেভি, 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই, মজার বিষয় না। 500 কেভি ট্রান্সফরমার, 500 কেভি ট্রান্সফরমারে 27 অ্যাম্পিয়ার কারেন্ট নেই। রিস্ক ফ্যাক্টর এটা কোম্পানির উপর ডিপেন্ড করবে, ডেস্কো ডেপুটিসি এক এক রকম হয়। ওই যেটার মতো যেটা বললাম যে আপনার এটা একটা মার্জিন থাকে একটু লো, 1.25 নিলাম, 33 অ্যাম্পিয়ার। এখন আপনি লিখে দিলেন 33 অ্যাম্পিয়ার, আমি সোহেল ইঞ্জিনিয়ার লিখে দিলাম 33 অ্যাম্পিয়ার ফিউজ নিয়ে আসবেন, আপনি পৃথিবীতে আর খুঁজে পাচ্ছেন না। কিন্তু খবর আছে, মানে বাজারে কি আছে এবং কি প্রডিউস হয় এটা আপনাকে জানতে হবে। 33 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ আল্লাহর রহমতে নাই, এটা কি করতে হবে, 30 অ্যাম্পিয়ার আছে। তো 30 অ্যাম্পিয়ার 33 নিতে পারবেন না, সো আপনাকে অবশ্যই 40 অ্যাম্পিয়ারের ফিউজ এখানে লাগালেই চলবে। মানে এক ধাপ উপরে যেতে পারবেন, বেশি আবার উপরে বেশি যাওয়া যাবে না। গেল একটা ইস্যু। যেটা বলছিল আর একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যাদের খুবই শিক্ষামূলক ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে ড্রপ ফিউজের যে কারেন্ট রেটিং এর নিলাম এটা, এটা কি স্যার আছে? অবশ্যই তো এসটি সাইডে থাকে 500 কেবি। রাকিব ভাই আপনার কথা আমি ক্লিয়ার বুঝিনি। স্যার হচ্ছে ড্রপ আউট ফিউজটা যে আমরা তো সবসময় এইচটি সাইডে বসাই, আমরা কিন্তু সব ওইটা 33 অ্যাম্পিয়ার বের করলাম, এটা তো এইচটি সাইডের কারেন্ট বের করলাম না স্যার? জি জি, এসটি, রাইট, এসটি ড্রপ আউট তো এসটি থাকে, এসটি সাইড, এসটি সাইড। এটা এটা আরেক রকম করে বের করা যায়, অনেক পদ্ধতি আছে, এটা একটা সিস্টেম। যাই হোক, দেখেন এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। যারা আমার আমার সেশন সেমিনার করেছিলেন এরকম কেউ আছেন নাকি, দুইজন? হ্যাঁ, আচ্ছা। আমি যেটা বলি যে লোড ক্যালকুলেশন হয় নিচের দিক থেকে, নিচের দিক থেকে উপরে উঠে। ধরেন কি হয়, ওয়াট পার কিলোওয়াট লেখা থাকে, ঠিক আছে? দেখেন এই যে 25 কিলোওয়াট, এবং ভাইভাতে খুবই ইম্পর্টেন্ট, খুবই পাওয়ারফুল একটা আর কি, যে বলতো যে এত কিলোওয়াটে কত অ্যাম্পিয়ার কেবল নিব, বেকার নিব। তো আপনাকে বলছে কিলোওয়াট, তখন কি করতে হবে, এটা কনভার্ট করতে হবে অ্যাম্পিয়ার। তারপরে এখানে কেবল সেট করবেন, বেকার সেট করবেন, 5 বার কেবল সেট করবেন, শেষ। এটাই হচ্ছে, এই পয়েন্টটা যদি আপনি বুঝতে পারেন, সব এসএলডি পারবেন নিয়ম নীতি আপনি যদি জানেন। আর যদি আপনি দৌড়াদৌড়ি করেন অন্যদিকে, তাহলে এটা পারবেন না। ঠিক গেল। এখন দেখেন এই 25 কিলোওয়াট সমান সমান থ্রি ফেজে কত কারেন্ট, থ্রি ফেজের সূত্র হচ্ছে পি সমান √3 VI cos θ।
এটা দিয়ে যদি আপনি ভাইবা বোর্ডে বা হচ্ছে আপনি এসএলডি করা শুরু করেন, তাহলে আপনার জীবন চলে যাবে, আপনার ওই এসএলডি শেষ হবে না। এটা আপনার জানতে হবে, অবশ্যই জানা রাখতে হবে, কিন্তু এটা আপনার প্রফেশনাল জায়গাতে আপনার শর্টকাটে আপনি এটা অ্যাপ্লাই করা যাবে না। শর্টকাটে অ্যাপ্লাই করতে হবে, থ্রি ফেজের সাথে 1.8 গুণ দিতে হবে। কিলোওয়াট যত বলবে, 20 কিলোওয়াট যদি বলে থ্রি ফেজে, তখন 1.8 গুণ দিবেন, চলে আসবে। আর সিঙ্গেল ফেজে 5.68, মনে করেন 20 কিলোওয়াট সমান সমান কত, 5.68 গুণ দিবেন, তাহলে আপনি কারেন্ট পেয়ে যাবেন। দেখেন এই যে 25 কিলোওয়াট সমান সমান তিন ফেজে হচ্ছে 142 কারেন্ট, থ্রি ফেজে হচ্ছে 40 অ্যাম্পিয়ার। আপনাদেরকে প্রথমেই বলেছি, কোনো শর্টকাট বা হচ্ছে কোনো নিয়ম নীতি যদি আপনার কোড কেউ ইউজ করে, এই কোডটা আপনি কোথা থেকে পেয়েছেন, আপনাকে এটা আপনাকে বের করতে হবে। আমরা এই 1.88 পেয়েছি এই থ্রি ফেজ সূত্র থেকে। আর সিঙ্গেল ফেজ এখানে জাস্ট খালি √3 হবে না, এটা পেয়েছি আমরা এই আপনার এই সূত্র থেকে। এটা প্রমাণ করে দেখায় আপনাদের একটু ছোট্ট করে, তাহলে আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে 1 কিলোওয়াট সমান সমান ইউনিটি মান বের করবো, এটা বের করবো থ্রি ফেজের ক্ষেত্রে আপনার √3 ইন্টু 400 ভোল্ট, তারপর হচ্ছে কস থিটার মান হচ্ছে 0.8। আমি একটু শর্টকাট করতেছি, তাহলে এটা হচ্ছে আপনার কত হবে, 1000 উপরে, এগুলো 1000, আর নিচে হবে 554.24। একটু ক্যালকুলেট চেপে দেখেন, 1.8। সেম ভাবে আপনার জাস্ট খালি সিঙ্গেল ফেজে, যদি আপনারা এটা বুঝে থাকেন, না বুঝলে সমস্যা নেই, এটা বোঝার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে 220 দিলেই 176 হবে নিচে, তাহলে আপনার 5.6 হয়ে যাবে। এটা যদি আরো বুঝতে বাকি হয়, আমাদের অ্যাডভান্টেজের ইউটিউবে যাবেন, সেম এটার জন্য একটা ভিডিও বানানো আছে। আমাদের এতক্ষণ বলতেছিলাম যে প্রত্যেকটা বিষয় আমরা ভিডিও বানিয়ে রাখছি আপনাদের জন্য। এই যে অ্যাডভান্টেজের আমাদের এতে যাবেন, ওয়াট অ্যাম্পিয়ার, মানে আরো কিছু বিস্তারিত আলোচনা করা হচ্ছে। ঠিক আছে। ব্রেকার সিলেকশনটা যদি একটু বলতেন কাইন্ডলি। আচ্ছা, ব্রেকার সিলেকশনের আগে একটু এসএলডিটা একটু বলে নি ভাইয়া, আপনি একটু থাকেন। আপনি আমি প্রয়োজনে থাকবো, কে আসছে কি গেল কে থাকলো এটা নিয়ে আমার কোনো হেডেক নেই। একজন থাকলে আমার, প্রশ্ন থাকলে আপনাদের উত্তর দিয়ে আমি যাব। এখন বর্তমানে আমি কিন্তু উত্তরা অফিসে বসে আছি এই সেমিনার নেওয়ার জন্য। ঠিক আছে। বাসায় যে মনে হয় যে মজা পাই না, সেই জন্য আহ, মাঝে থ্যাংক ইউ মধ্যে সো মাচ। office- থ্যাংক জি জি। বললাম যে ওকে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, ওয়েলকাম। এসএলডি বিষয়টা আসলে বিস্তারিত এখানে আমার বলার সুযোগ নাই, আমি মানে অন্য ভাইয়েরা ক্লান্ত হয়ে পড়বেন। আমি একটু বলি আপনাদের যে একটা এসএলডি তে কি কি থাকে আর কি কি থাকা দরকার। একটা এসএলডি মানে হচ্ছে একটা ডিভি বা এলডি প্যানেলের মধ্যে যা কিছু ইউজ করা হয়েছে এবং এটা কোথায় লাইনটা গিয়েছে, এই সকল তথ্যপূর্ণ ইনফরমেশন মূলক একটা আপনার নোট। এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে। এটা হচ্ছে দেখেন যে আপনার যত কিছু আউটপুটে ইউজ করেছেন, একটা আপনি এসএলডির একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। মনে করেন এখানে হচ্ছে আপনার যে লোড হবে, এটা অনুযায়ী নিউট্রাল কারেন্ট, নিউট্রাল ফেজ এবং হচ্ছে আপনার আর্থিং ইউজ করবেন, তারপর বেকার ইউজ করবেন, বাম্পার ইউজ করবেন। তো প্রত্যেকটা ইউজ করার পরেই তখন আবার মেন বেকার ইউজ করবেন। এভাবে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে আপনার গাইডলাইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি যেটা ড্রয়িং হচ্ছে, ওটা হচ্ছে আপনার এসএলডি। আমরা এসএলডি নিয়ে বিশাল আলোচনা করে থাকি, এখানে আমাদের আলোচনা করতে গেলেই 2টা ক্লাস লাগবে। তারপরে দেখেন এদিক থেকে নিচ থেকে আমি উপরের দিকে উঠি, এটা এখন আপনাদের বোঝানোর জন্য আমি উপর থেকে যাচ্ছি। সবসময় লোড ক্যালকুলেশন করতে হয় নিচের দিক থেকে, ডপড ভোল্টেজ, সিটিপিটি, আপনার কেবল, আপনার ভিসিবি না এলবিএস কোনটা ইউজ হবে, এবং ওনার মধ্যে আপনার কি কি মেকানিজম আছে, তারপর হচ্ছে কেবল কি নিয়েছেন, এটার সাথে আপনার আর্থিং কি দিয়েছেন, ট্রান্সফরমার, সকল ইনফরমেশন গুলো সঠিকভাবে। এখন দেখেন মজার বিষয় হচ্ছে এটা যে এবিসি লাইসেন্স বা হচ্ছে আপনার প্রায় অবস্থা এই কোশ্চেন গুলো ধরেই। আমি যদি এখন আপনাকে বলি যে এই যে ফল্ট ক্লিয়ারিং টাইম, এই রিলেটা তো ফল্ট ক্লিয়ারিং, আচ্ছা এখানে যে কোনো দুর্ঘটনা ঘটলে পাশে টিপ করে, এটা কে করে? আপনি কি দেখেছেন যে এটা হচ্ছে 500 630 অ্যাম্পিয়ার এখানে,
30 অ্যাম্পিয়ার। তো একটু দেখে আসুন নিচের দিকে। আচ্ছা, ওটার দরকার নেই, ওটা একটু ইয়ে হয়ে যাবে। যে মনে করেন এই ধর এখানে একটা ফল্ট হলো, এই ফল্টটা ক্লিয়ার করবে কত সেকেন্ডে? 0.0 সেকেন্ডে এখানে সেট করা আছে। তো এটা ক্লিয়ার করবে কে? কেউ বলতে পারবেন এই ফল্ট ক্লিয়ার করে কে? কার কাজ এটা? স্যার ফল্ট ক্লিয়ার করে স্যার ভিসিবি ব্রেকার স্যার, এটা ফল্টকে ট্রিপ করে দেয়। আর এটা হচ্ছে ডিটেক্ট করে আছে সিটি থেকে স্যার ডিটেক্ট করে। আইডিএমটি রিলে। আচ্ছা আইডিএমটি রিলে। আচ্ছা, এখন আমাকে বলেন, লাইসেন্স একটু লেখাপড়া যায়। আপনার কথাটা ঠিক আছে, বাট আমি বলছি একটু নাই। আচ্ছা, আমরা এরকম একটা সার্কিট পড়েছিলাম, ভোল্টেজ থেভেনিন ভোল্টেজ না কোথায় যেন পড়ছিলাম, জানি না। কোনো কিছু যদি ওপেন থাকে বা ছিঁড়ে যায়, এটা একটা বর্তনীতে, সোর্সের এখান থেকে, এখানে কত পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হয় কত জানি আমরা? এখানে কত পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হতে পারে এরকম পড়ছিলাম, কিন্তু আমরাও পড়ছি। এখানে ইনফিনিটি কারেন্ট তৈরি হয় এরকম পড়ছিলাম না আমরা? ধরে নিতে হবে। মনে আছে ভাই? মনে পড়ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু রেজিস্ট্যান্স অনেক হাই থাকবে ইনফিনিটি। রাইট, এখানে ইনফিনিটি কারেন্ট, এখানে নাকি ভোল্টেজ তৈরি হয়। তা আপনি চিন্তা করেন যে ইনফিনিটি মানে মাপা যায় না, কত জানি না কত মান। আপনি যখন 11 কেভি বা 33 কেভি ভিসিবি যখন এখানে ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে না? এই সেম টাইপের কাম হবে না? এটা চলতেছে চলতেছে 0.0 সেকেন্ডে এটা ধুম করে এখানে কারেন্ট যাচ্ছে, লোড সব চলতেছে, আপনার এটা ওপেন হয়ে যাবে। মানে এখানে হিউজ পরিমাণ যে ভোল্টেজ তৈরি হবে, এই ভোল্টেজটার কারণে আপনার এটা তো বাস্টে পুরো একদম শেষ হয়ে যাবে। এই তো হওয়ার কথা নাকি এখানে? এটা একমত কিনা আপনারা ভাই? এটা হচ্ছে এটা হচ্ছে একটা মেকানিজম, কন্ট্রোলিং। বাট সব করতে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার সেফটি বা অডিট টিম যেটা ধরে, এই হচ্ছে আপনার আর্থিং। এই এর কাম হচ্ছে সেটা, এই যে পিট, তারপর হচ্ছে যে 12.7 কপারের দিয়ে রাখে। অবশ্যই দেখবেন যে বিভিন্ন প্রকার অডিট, ফেজ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, জানে যে ফেজ তো মেশিন চলবে না, তো দিবেই। এটা হচ্ছে যখন এখানে অসীম পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হবে, এই আপনার এটার সাথে যেতে, এটা রেজিস্ট্যান্স কত? 1 ওহম সর্বোচ্চ। তো ম্যাক্সিমাম জায়গাতে আপনার এরকম চাই, এরকম চাই, এরকম চাই ওহম সিস্টেম আর থেকে। এখন এটা এপিতে গ্রাউন্ডের সাথে সাথে আপনার যখনই 0.0 এখানে অসীম পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হবে, ভোল্টেজটাকে গ্রাউন্ডে নামায় দেবে সাথে সাথে। এটা যদি আপনার ক্রসিং থাকে, যে টোর আর্থি না থাকে, 0.04 সেকেন্ডে কখনো এটা টিপ করবে না, করবে না এটা। যখন উনি লাইন ক্লিয়ার পাবে এটা, তখনই এটা আপনার টিপ করবে, ব্রাদার। ওকে, বুঝছেন আপনারা? এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পাওয়ারফুল লেসন কিন্তু এটা। এই জায়গায় পিটের বিষয়টা আরেকটু বলেন স্যার। জি ভাইয়া। স্যার পিটের বিষয়টা একটু আরেকটু বলেন স্যার। পিটি সিটিপিটি। স্যার পিট 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 পিওর ও, স্যার, এই পিট যে হচ্ছে বোরিং, বোরিং করে গর্ত করে যে পাইপ করে 120 ফিট 200 ফিট 300 ফিট যে আমাদের 12.7 যে আমরা কপার রড ভিতরে দিই পাইপের স্যার মধ্যে বারো দিয়ে। পয়েন্ট সাথে দিতে হবে কেন? হ্যাঁ, এটা পিটের জন্য এটাই 12.7, কম দিতে ফিক্সড। পারবেন। ফিক্সড এটা, ফিক্সড এটা। স্যার এটা আছে শুধু সিঙ্গেল একটা কভার স্যার থাকবে, সিঙ্গেল কপারই তো। সিঙ্গেল পিটের। জি, কিচ্ছু না। আর ওই যে পাইপ দিলে দেন, না দিলে না দেন, এগুলো কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা নিয়ে আমি যেমন কত ফিট পর পর ফিট দিবেন, কত ফিট দিবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেকই সেট পয়েন্ট আছে এভাবে আপনাকে। আচ্ছা, আবার আরেকটা যেহেতু আলোচনা, আসলে আমি আলোচনা করতে গেলে মনে হচ্ছে সারা রাত আলোচনা করে এরকম হয় যে। এখানে স্যার আমি যদি একটু অ্যাড করি, মানে ওই ভাইয়া যে প্রশ্নটা করছিলেন এখানে পিট 12.7 দিতে হবে কেন, আসলে খুব শর্টলি বলতে গেলে কি, মানে আমরা তো আর্থিংটা করি লিকেজ কারেন্টটাকে গ্রাউন্ডিং করার জন্য। এখন
যখন এই গ্রাউন্ডিং মানে হচ্ছে ওই কারেন্টটা যেই পাথ হয়ে মানে যেই কন্ডাক্টর হয়ে মাটির নিচে যাবে, ভূগর্ভে যাবে, সেই কন্ডাক্টরকে কন্ডাক্টরের যেন কন্ডাক্টিভিটিটা ভালো থাকে, রেজিস্ট্যান্সটা কম থাকে, তাহলে হবে কি কারেন্টটা খুব দ্রুত বাধা ছাড়াই খুব সহজেই এটা গ্রাউন্ডিং হবে, মাটির নিচে চলে যেতে পারবে। এর জন্য কন্ডাক্টরের সাইজটা যত মোটা হয় আর যে ওইটা রেজিস্ট্যান্সটা তত কম হয় এবং কন্ডাক্টিভিটিটা তখন বেশি থাকে। এবং 12.7 এটা আসলে ওই যে আরএসসি বা বিএনবিসির কোড অনুযায়ী এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল বা এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোতে এটা একটা নিয়ম করেছেও তারা, যে এটা এক একটা বোরিং এর জন্য একটা কপার রড সেটা 12.7 মিলির সাইজ হতে হবে, তাতে করে ওরা ধরে নিয়েছে এটা স্ট্যান্ডার্ড, যে এটার ভিতর দিয়ে তখন ইলেকট্রিক কারেন্টটা ফল্ট কারেন্টটা খুব সহজেই পাস হয়ে যেতে পারবে। মানে এটা আমি এতটুকু জানি আর কি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ব্রাদার, আপনাকে থ্যাংক ইউ। আমি শর্ট করছি না ভাই। বিষয়টা হচ্ছে কি, এখানে যে স্ট্যান্ডার্ড দাঁড় করায়, মনে করেন শর্ট সার্কিট দেখে বা হচ্ছে অ্যানালিসিস করে, মানে যারা এক্সপিরিয়েন্স পার্সন বা বিভিন্ন ফল্ট ক্লিয়ার হয়েছে, যে স্ট্যান্ডার্ড ভাবে 12.7 ধরেছে। কেমন? যেমন আর্থিং আপনার এলপিএস এর জন্য আগে 9.5 দিত, এখন আপনার 12.7 লাগে। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, আপনি হেল্প করার জন্য। আসলে যে আরএসসি যে বলে যে এই ইসিসি কয়ারটা সলিড হইলে 8 mm দিতে হবে কমপক্ষে। আর আর আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে পিটের কথা বলছিলেন। পিটটা আসলে এরকম কোনো ব্যাপার না, বিষয়টা হচ্ছে পিটটা একটা সিভিল কাজ। এটা ওই যে যেই যেই জায়গাটা 1.5 ইঞ্চি পাইপ হোক, 1 ইঞ্চি পাইপ দিয়ে যে যে বোরিংটা করা হয়, বোরিং এর চারিদিকে চারিদিকে একটা 1.5 ফিট বাই 1.5 ফিট বা 1 ফিট 1 ফিট চার কোণা একটা বর্গাকার একটা বক্সের মতো করা হয় সিমেন্ট দিয়ে, এবং সেটাতে একটা ঢাকনা লাগানো থাকে, এবং ওই পাইপের যে বোরিংটা থাকে সেই বোরিং এর গর্তটা উপরের দিকে থাকে, যেটার উপর দিয়ে ওই কপার রডটা বার হয়ে আসে। এবং কোনো কারণে যদি ওই বোরিং এর সিস্টেমটাকে মানে বোরিংটা যেটা করা হয়েছে ওইটাকে যদি কোনো মেনটেনেন্স করা লাগে, অনেক সময় পানি দেওয়া লাগে, কয়লা দেওয়া লাগে, লবণ দেওয়া লাগে, তখন ওই ঢাকনাটা উঠে ওই জিনিসটা যেন করতে পারে, ওইটা মেনটেনেন্স করার জন্য একটা টাঙ্কির মতো করে ওটাকে ঢেকে রাখা হয় আর কি আর্থিং এ। এবং ওইটাকেই আর্থ বলে। এটা আসলে কোনো মেকানিক্যাল বিষয় না, এটা ইঞ্জিনিয়ারিং এর বিষয় না, এটা হচ্ছে সিভিল একটা কনস্ট্রাকশন, ওইটা ওইটা দিয়ে তৈরি করে রাখা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা হচ্ছে প্রশ্ন ছিল, ওই যে সার্কিট ব্রেকার সিলেকশন, ছোট্ট করে যদি একটু জানতাম ভালো হতো আমার জন্য। আমরা, বড় ভাই আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি যদি আপনি তো আছেন, যদি চলে যান তাহলে আপনাকে অ্যান্সার দেবো, নাহলে একটু আপনার কাছে মেহরবানি করে সময় আমি চাচ্ছি আসলে বলেন। ডিনার করি নাই, আমাকে খেতে ডাকতেছে আর কি। এই যে একটু যদি আমাকে বলতেন আমি পরে আচ্ছা, প্রয়োজনে আমি আবার 2 মিনিট একটু সময় নিচ্ছি, জাস্ট এটা প্লিজ বুঝে আমি আপনার কাছে যাচ্ছি। প্লিজ প্লিজ, কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাতে আমি দীর্ঘ প্রায় আধা ঘন্টা বা 15 মিনিট আলোচনা করি এই লেআউট নিয়ে। আজকে আমি 5 মিনিটে ছেড়ে দেবো এটা। এই যে রুমটাতে এই আপনার 6টা লাইট দিয়েছে, কিসের ভিত্তিতে লাইট সেট করবে? ভিত্তিতে হচ্ছে এটা কি রুম, এই রুমের ভিত্তিতে কত লাক্স এখানে লাইট লাগবে। 300 লাক্স, ঠিক আছে? 300 লাক্স আপনার ওয়ার্কিং এরিয়াতে পড়তে যত আপনি কিলোওয়াটের লাইট নেবেন, জয়টা প্রয়োজন তয়টা দিতে হবে। এটা আমি বের করব কিভাবে? আমি বিএনবিসির কাছে স্ট্যান্ডার্ড জানতে চাইবো, আমাদের কোডের কাছে, যে আমি স্ট্যান্ডার্ড যে আমি নিব কত নিব। তখন এই যে আপনাদের দেখে আসলাম না, এটা আবার যাচ্ছে একটু কষ্ট করে বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্টে আমি যাব।
বিএনপিসি অনেক বই, এত বড় বড় বই নিয়ে আপনি এই যে দেখেন এভাবে লেখা থাকবে আপনার যে এই যে, যাক, খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন, যে এই যে দেখেন জেনারেলি অফিস রুমের জন্য আমার লাক্স প্রয়োজন 300, এই ভ্যালুটা এখান থেকে নেব। এই 300 ভ্যালুটা সারফেক্সে ওয়ার্কিং এরিয়াতে পড়ার জন্য আপনাকে কাজ করতে হবে। কাজটা কিভাবে করবেন? বিএনপিসি তে ম্যানুয়ালি সফটওয়্যার ইউজ করে করতে পারেন, ম্যানুয়ালি ইউজ করবেন এই যে লাক্স লুমেন্স মেথড ইউজ করে। এটা একটা অটোতে করা আছে, এটাতে খালি আপনারা আপনাদের সুবিধার্থে খালি আপনি মান বসাবেন, কয়টা লাইট লাগবে চলে আসবে, যে রুম উইথ, তারপর লেন্থ, তারপর এরিয়া, হাইট, ওয়ার্কিং এরিয়া, এইগুলো সবগুলো বসাবেন, কয়টা লাইট এই জায়গাতে ওটা চলে আসবে অটো, এটা করা আছে। একটা মজার বিষয় হচ্ছে দেখেন এই যে এই জায়গাটা, এই ইনফরমেশন গুলো আপনাকে জানতে হবে জাস্ট, এগুলো দেওয়া আছে যদিও, এটাতে কয়টা লাইট লাগবে জানতে হবে। কি জানতে হবে? যে এন সংখ্যক লাইট লাগবে। ই সমান কি? লুমেন অফ লাইট নাকি নাম্বার অফ লাইট, কি দ্বারা কি বোঝাচ্ছে? রিকোয়ার লাইট লেভেল কত রিকোয়ার? 300, আমরা অফিস রুমের জন্য 300 দেখে আসলাম। এফ সমান কি? লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটা লাইট কতটা লুমেন দিতে পারে, ইনফ্লেশন ফ্যাক্টর, মেনটেন্স ফ্যাক্টর। এখন লুমেন কি আর হচ্ছে লাক্স কি? লুমেন থাকে লাইট থেকে যেটা নির্গত হয়, তার ক্ষমতাটাকে লুমেন বলে। আর আউটপুটে আমরা যেটা পাই সেটা হচ্ছে লাক্স। এটার জন্য আমি ডাটা শিট আছে আমার, এটা আমি আর এখানে গেলাম না। এখন দেখেন আপনি যখন এই সব কিছু ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করে যখন আপনি দেখলেন দেখলেন এখানে যে 18 ওয়াটের এলইডি লাইট আমার এই রুমে 6টা প্রয়োজন, কিভাবে আমি দেখলাম? 5.69, এটার উপর ভিত্তি করে আমি আমার এই রুমটাতে 6টা লাইট দিয়েছিলাম, এটা আপনাদের এখানে দিয়ে দেখে আসলাম। মানে আপনি আমি কি করি এখন, অনেক জায়গাতে এরকম করে, ধরুন না আপনি এখানে একটা দাও এখানে একটা দাও, মানে এটা তো ভাই 2025, যা এখন আপডেট হচ্ছে আপনার জেনারেশন। আপনি যদি ওই মানধাতার আমলের সিস্টেম কাজ করেন তাহলে তো আপনি পিছিয়ে যাবেন। তারপর থার্মোগ্রাফি, থার্মোগ্রাফি হচ্ছে আপনার একটা স্ক্যানার মেশিন, কম্পিউটার যেটাই বলেন না কেন, এটা ক্ষমতা হচ্ছে যেখানে আপনি ধরবেন কোন পয়েন্টে কত তাপমাত্রা আপনি এখানে দেখাবেন। এটার আবার একটা স্টেজ আছে, স্টেজটা হচ্ছে আপনার যেটা 0 থেকে 1 থেকে 10 পর্যন্ত ক্যাটাগরি 0, 11 থেকে 20 হচ্ছে ক্যাটাগরি 1, 21 থেকে 40 হচ্ছে ক্যাটাগরি 2, 40 থেকে অ্যাবভ। এইভাবে রিপোর্টিং করে প্রত্যেকটা চেক ব্যাক করে আপনাকে অবশ্যই একটা তৈরি করতে হবে। এখন বড় ভাই যেহেতু একটা কথা বলেছে লাঞ্চের ব্যাপার, আমি ওই ভাইয়ের প্রশ্নটার অ্যান্সারটা দিয়ে আমি আর একটু আলোচনা করবো, আর বেশিক্ষণ লাগবে না, আপনারা ধৈর্যের সাথে থাকবেন। ভাই আপনি কি বলেছিলেন, সেট পয়েন্ট নির্ণয় করবো কিভাবে নাকি? ধরেন একটা যে কোনো একটা লোড 25 কিলোওয়াট আছে বা 10 কিলোওয়াট, যাই হোক আপনি যেটা দেখাচ্ছিলেন যে 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ। হ্যাঁ, তো 3 ফেজের ক্ষেত্রে ধরলাম আমি 1.8 মাল্টিপ্লাই করে সেটাকে আমি অ্যাম্পিয়ার রেটিংটা বের করলাম। এখন বিএনবিসি কোড অনুযায়ী আমার সেখানে ব্রেকার সিলেকশনটা কিভাবে করব, মানে নিয়মটা কি, এটা জানার জন্য, আর কিছু না। আচ্ছা, থ্যাংক ইউ। এই বেকার সিলেকশনটা মাল্টি জায়গায় মাল্টি টাইপ আপনার ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তো এই যে আমার একটা গ্রুপ আছে, অ্যাকর্ড গ্রুপ, একজন প্রশ্ন করেছিল, তো আমি ওনাকে আজকে, এই যে আমাদের কিছু গ্রুপ আছে, এই যে আপনার আপনার সেম কোশ্চেনটা, এই যে অ্যাকর্ড আরএসসি গ্রুপ, ঠিক আছে? জি, জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান গ্রুপ, আমাদের এখানে 1000 মেম্বার পার হচ্ছে, টু করছি। এই যে দেখেন ওনার কোশ্চেনটা সেম ছিল, দেখেন যে এই যে মার্ক করা 3টা লোডে যথাক্রমে 28.37 ওয়াট, এখানে বেকার সেট করেছে একরকম, যে বলছে যে এখানে 50 সেট পয়েন্ট 50 দিয়েছে, আবার আর এক জায়গাতে 70 দিয়েছে, কেন? এই একই কিন্তু দেখেন, এই যে একই একই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো হুম। এটা কারণটা কি? তখন এই যে আমাদের এক অফিস থেকে বলছিল যে এই সমস্ত তথ্য জানতে সোহেল স্যার, আমি ওনাকে প্রায় 15 মিনিট কথা বলে এই যে ছেলেটাকে আমি উনি আমার ধন্যবাদ দিচ্ছি। আমি বলছি আপনি ওখানে একটু লেখেন, নাহলে মনে করবো যে আপনার কোশ্চেনের অ্যান্সার পাননি, ঠিক আছে? দিতে হুম। গেলে লেখা আমি বুঝাতে পারবো না, আপনি আমার সাথে ফোনে আসেন। তো সেম টাইপের কোশ্চেন আপনার এখানে ভাই, একটা মৌখিক কথা উত্তর হচ্ছে এরকম যে 1.25 থেকে 2.5 গুণ আপনি কারেন্ট মনে করেন, এখানে 10 অ্যাম্পিয়ার লোডে কারেন্ট ভাইয়া, ঠিক আছে? হুম।
তাহলে আপনি 10 এর সেফটি পয়েন্ট দিবেন 1.25, কত হয় এটার গুণ করলে? আঠাই 12 12, তাহলে 12 তো 12 12, 12 13 মানে হচ্ছে 16 অ্যাম্পিয়ার আপনি দিতে পারবেন এখানে, নাকি 12 13 তো নাই, 16 অ্যাম্পিয়ার। হুম হুম। 16 অ্যাম্পিয়ার নিতে পারবেন আপনি সর্বনিম্ন, এটার জন্য কোনো সমস্যা নেই। এখন আপনি এখানে 20 অ্যাম্পিয়ারও নিতে পারবেন। আমি এখানে দেখেন 1.25 থেকে 2.5, মানে এখানে আমি 2 নিতে পারবো, 2.2 নিতে পারবো। তার মানে আমি ধরে নিলাম যে ধরেন যেখানে 20 এম্পিয়ার আছে তার 1.25 টাইমস হচ্ছে সার্কিট ব্রেকারের রেটিং হতে পারে আর কি। আপনি বা 2.5 গুলো নিতে পারবেন, এটাও নিতে পারবেন। আচ্ছা 2.5 পর্যন্ত আর কি। মনে করেন এটা কত 22 23 হয়, আপনি 26 অ্যাম্পিয়ারও নিতে পারবেন। হ্যাঁ এখন প্রশ্নটার উত্তরটা আরেকটু আমি ডিপলি দিই যে কখন আপনি 26 নিবেন আর কখন আপনি 16 নেবেন, বিষয়টা এরকম না। হ্যাঁ। মিডল পজিশনও নিতে পারেন আপনি, 20 অ্যাম্পিয়ার আছে, এটাও নিতে পারেন আপনি। কারণ আপনার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 2.5 গুণ, আর হচ্ছে সর্বনিম্ন 1.25। 1.2। এটা হচ্ছে লাইট লোড বা জেনারেল লোডের জন্য এই কথা, ভাই বুঝেন, জেনারেল লোড। হুম হুম। জেনারেল লোড থেকে মনে করলেন যে না এটা তো আমার একটু টু টু 2 গুণ নিতে হবে, না আপনার কোনো সমস্যা নেই। আর মোটর লোড যেগুলো, মোটর লোড বা হচ্ছে কন্টিনিউয়াসলি লোডের ক্ষেত্রে আপনি 2.5 গুণ নিতে পারবেন, কিন্তু আপনার লাইট চালানোর ক্ষেত্রে 2.5 গুণ নিতে পারবেন। বুঝতে পারছেন আচ্ছা বিষয়টা? জি জি হ্যাঁ বুঝতে যে পেরেছি। যে দেখেন ওই যে আমি আপনাকে যেখানে নিয়ে গেছিলাম, যে একটা তো সেট পয়েন্ট দিয়েছে 70 আর একটা দিয়েছে 50, একই সব কিলোওয়াট। কারণ এটা দেখেন যে এই মেশিনের পরীক্ষিত, আমি মেশিনটা ফুল লোডে যখন চালিয়েছি, আমার দেখেন যে এখানে 45 বা 45 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়েছে, বুঝলেন। হুম এই হুম হুম। মেশিনটা একটু হেভি মেশিন, এই মেশিনটিতে যখন আমি ফুল লোডে চালাচ্ছি তখন আমার 60 65 আমার কারেন্ট নিচ্ছে, একটা সাপোজ বোঝানোর ক্ষেত্রে আমি বলছি। সো আমাকে এখানে সেট পয়েন্ট আমাকে 7.0 করতে হবে, লোড ডিপেন্ড করতে, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি। সেই জন্য এসএলডি বা হচ্ছে আপনার অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনার প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ, আপনি ঠিক পেয়েছেন আছে আপনার থ্যাংক উত্তর। ইউ হ্যাঁ জি জি থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই যে আই এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এই যে দেখেন এগুলো হচ্ছে একটা ও এই যে এখানে এখানে একটা ছিল যে এটা একটু বলে নিই আপনাকে, যে এই যে কারেন্টের সাথে 1.65 গুণ করছে বিএনবিসি বেকার সেট করার সময়, আরএসি করছে 1.25, দেখেন এখানে প্রমাণ হয়ে গেছে আমার কথা, ঠিক আছে। আর লোকাল করতেছে 1.5। এখন কি হচ্ছে, এটার জন্য 250 আচ্ছা লাগছে, এটার জন্য 200 লাগছে, এটার জন্য 100, লোড কিন্তু আপনার 139 একই লোড। একই লোড সেম এখন লোড হ্যাঁ। বিষয়টা হচ্ছে আপনি কোনটা নেবেন, আপনি অবশ্যই এই দুটার নেবেন যে কোনো একটা। আপনি কখনোই এই লোকালকে আপনি ফলো করতে আসবেন না ইঞ্জিনিয়ার হিসাবে, এটা বাদ, এটা দেখবই না। হ্যাঁ, না না ঠিক এটা এই ঠিক এই আছে যে, কারণ হচ্ছে তো জি মানে যখন এটা একটা ডিসিশনের ব্যাপার হবে বা ডিজাইনের ব্যাপার হবে তখন তো আমাকে ওই রেফারেন্সটাকে ফলো করতে হবে। এটা অবশ্যই। তো এটা আমি নিজে নিজে করলে তো হবে না। এখন ধরেন আমি একটা ডিজাইন যখন করব তখন আমি ওটা লিখে দিব। এখন যে এটা ইউজার সে যদি কোনোভাবে ডেভিয়েট করে সেটা তার দায়িত্ব, কিন্তু আমি তো ওই ভুলটা করব না, আমি করব শুনেন, সঠিকটাই। আপনি আপনি দেখবেন যে আপনি একটা প্রজেক্টে ধরেন আমি করেছি 1 কোটি টাকা, আপনি করেছেন 1.5 কোটি টাকা, হুম। যদি প্রপার ভাবে কেউ সেফটি অবলম্বন করে তাহলে সেফটি অবলম্বন করা ইঞ্জিনিয়ার থাকবে এখানে, বুঝিয়ে নিন তো হ্যাঁ কি এটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ আপনি 1.5 কোটি টাকার আপনি প্রজেক্ট পাবেন, আমি পাবো না 1 কোটি টাকা। এটা কত, মানে আমরা তো কোটি কোটি টাকার কাজ করতেছি, আমরা দেখতেছি ফিল্ডে। আপনার যদি ড্রয়িং বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন যদি সঠিক হয়, সকল কোড যদি অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনার কাজ পাওয়ার সুবিধা, আপনার অপরচুনিটি বেশি। প্রিয় একদম ভাই, ঠিক। এই যে যে কথাগুলো আমি যেখান থেকে ভাইকে আপনি অ্যান্সারটা দিলাম, এগুলো হচ্ছে আমাদের রেগুলার, এই যে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কত নেবেন, কতটুকু ফুটা থাকবে, এইগুলা সকল আলোচনা আমরা এই কোর্স গুলাতে আমরা করে থাকি। কি টাইপের ডিবি হবে, ডিবি টাইপ গুলো কি কি হতে পারে। মজার বিষয় এই যে আর একটা ভাই, মনে করেন আপনাকে একটা কোম্পানি বলছে 2B টাইপের আপনি ডিবি বানাবেন, আপনি বানিয়ে নিয়েছেন যে আপনার করে টাইপের, আপনার ধরা খাবেন, আপনি টেন্ডারে ধরা খাবেন, নাহলে আপনার কাজে ধরা খাবেন। হুম সো এগুলো, এই নলেজ গুলো, ছোট ছোট নলেজ গুলো অবশ্যই আপনাকে জানতে হবে প্রিয় ভাই। থ্যাংক ইউ ভাইয়ের থ্যাংক ইউ। অ্যান্সারটা দিতে পেরেছে, আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লেগেছে জানতে পেরে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখেন এখন এলপিএস, বড় ভাই আপনারা 2 3 মিনিট যদি আপনি থাকেন, তাহলে এখানে একটা চমৎকার আমরা আলোচনা করতে যাচ্ছি যদি সম্ভব হয়, না হলে আপনি
জি, আমি এখন আমি শুনছি। আমি কোনো রেসপন্স করবো না, আমি শুনে যাচ্ছি, সমস্যা নেই, আপনি বলে যান। এখন মজার বিষয় শুনে, আপনাকে প্রথমে এলপিএস ডিজাইন করবো আমরা, এলপিএস। হ্যাঁ, এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন আছে কি না আপনাকে টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে। কেন লাগবে, কেন কেন লাগবে, কেন, মানে কেন হয়, এই বিল্ডিংটাতে কেন আমার এলপিএস লাগবে আপনাকে জানতে হবে। এটা দুইটা মেথড, একটা হচ্ছে বিএনবিসি থেকে আপনি বের করতে পারবেন, আর একটা এনএফপি থেকে। বিএনবিসি থেকে যেটা বলে যে এটা রিস্ক অ্যাসেসমেন্ট করে যদি মার্ক হয় 40, তাহলে এটাতে আপনার এলপিএস প্রয়োজন, বিএনবিসি বলতেছে। আর এনএফপিএ বলতেছে যে বিল্ডিং এর হাইট যদি 75 ফিট হয়, তাহলে আপনার হচ্ছে আপনার 75 ফিটের মধ্যে যদি বিল্ডিং এর হাইট হয়, তাহলে যে ক্লাস 1 এর ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, ক্লাস 1, বিএনবিসি বলছে। আর 75 ফিটের যদি আপনার বেশি বড় হয় এর থেকে, তাহলে ম্যাটেরিয়াল হবে ক্লাস 2 এর, বিএনবিসি বলছে। এই জায়গাটা একটু কষ্ট করে 5টা মিনিট দেখে আসি, আপনাদের খুবই মানে কাজে লাগবে। সবাই তো আর আপনার কোর্স করারও দরকার নাই, আর সবাই কোর্স করবেও না, আমরা এটা জানি। তো মেসেজটা আপনি নিয়ে যান, কাজে লাগবে। দেখেন, এই যে এখন বিএনবিসি বা এনএফপি এর কাছে আমি যাব, বইগুলো তো ভাই বিশাল বই, এটার জন্য আপনাদেরকে ছোট ছোট আমরা কেটে রাখছি। আমরা যাবো বিএনবিসির কাছে, দেখেন, না এটা না, এই যে নয়টা, এই পাতা যদি আপনি পড়েন, 9টা, এই দেখেন 9টা, এই যে 9টা, তাহলে আপনি এই বিল্ডিং এ এলপিএস প্রয়োজন কিনা বিএনবিসির ভাষায় আপনি বুঝতে পারবেন। তো কেমনে, এই যে অ্যাসেসমেন্ট করে কই জানো, মানে আসলে আপনার এগুলো যে যতটা কঠিন মনে করে কেউ, এই ইলেকট্রিক স্যার অটোক্যাড, একদম ফানি টাইপের বিষয় এগুলো ভাই, একদম সহজ। হ্যাঁ, স্যার আমাদেরকে ওই বিএনবিএসসি ইলেকট্রিক্যাল এটা পিডিএফ থেকে দেওয়া যাবে স্যার? পিডিএফ, কিছু পিডিএফ দেওয়া যাবে, এবার না বললেই না। আমরা কোর্স যারা করে একদম এগুলো তাদের জন্য আমরা রেডি করা। আপনার যদি প্রয়োজন হয় আমাকে এসএমএস করবেন, দিয়ে দেবো, সমস্যা নেই। কিছু কিছু জিনিস ওকে। দিব, সবকিছু দিতে পারবো না। হ্যাঁ, আমাদের অফিসের একটু ইয়ে আছে, কিন্তু তবে আপনাকে হেল্প করবো, সমস্যা নেই। দেখেন, এই যে আমি রিস্ক রিস্ক ইন্ডেক্স বলেছিলাম, রিস্ক অ্যাসেসমেন্ট করে 40, এই যে বিএনবিসি বলতে, সেটা আপনি পেয়েছেন। আমি আমি রেফারেন্স দিয়েছি আপনাকে, এই যে এখানে বিএনবিসি আমি একটু বলছে। কথা অ্যাড করি। কথাটা জি। হচ্ছে এরকম যে ধরেন আপনার এখানে সব ডকুমেন্ট আমি চাইলাম, আপনি দিলেন, কিন্তু সেই ডকুমেন্ট পড়ে তো বুঝতেও হবে। মানে শুধুমাত্র ডকুমেন্ট বা বই পড়েই কিন্তু আসলে জ্ঞান অর্জনটা হয় না। এটার জন্য একজন ইনস্ট্রাকশন লাগে, ইনস্ট্রাক্টর লাগে, টিচার লাগে, শিক্ষক লাগে। সেক্ষেত্রে আপনি খুব অত্যন্ত দায়িত্বের সঙ্গে এইটা পালন করতেছেন, এই জন্য আপনাকে আমি থ্যাংক ইউ জানাই। আর হচ্ছে যারা বিএনবিসি কোড বা বিএনবিসির এই পিডিএফ গুলি নিতে চান, আমি তো আগে দেখেছি এই এই ধরনের, এই যে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু এর আগের বার কয়েকবারই দেওয়া হয়েছে। কিন্তু কোডগুলো দেখে বুঝতে পারাটাও একটা সক্ষমতার ব্যাপার। সেক্ষেত্রে এখানে যিনি আমাদের মেন্টর আছেন, যিনি ক্লাস করাচ্ছেন, আহ, তিনি যদি ধাপে ধাপে এই জিনিসগুলি বোঝান, অথবা উনি যে কোর্সটা অফার করেছে সেই কোর্সটা করলে পরে জিনিসটা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা মানে জানতে পারবো আর কি। তাই কি না? থ্যাংক ইউ। আসলে কি ভাই, যেমন জি। আপনি যে কোশ্চেনটা করেছেন আমাকে বা আমাদের বাইরে যারা করতেছেন, আমি কিন্তু মৌখিক অ্যান্সার কিন্তু আমি দিতে পারবো, আমার তো জানা আছে এগুলো, যেহেতু আমি এগুলো নিয়ে কাজ হ্যাঁ। করি। কিন্তু আমি কেন ওই প্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এটার জন্য হচ্ছে, এটার জন্য যে আপনারা যেন প্র্যাকটিক্যাল টাইপের জন্য বুঝতে পারেন যে না আসলে লজিক্যালি এটা বলতেছে, আমি দেখা হ্যাঁ, এবং শোনা হলে আপনার একটা ব্রেনে গেঁথে যায়। দেখেন, এই যে একটা একদম আমাদের একদম। আরএসসি একটা ইয়ে আছে আমাদের, গ্রুপ নাকি, আপনারা সার্চ করেন, এটা একটা প্রাইভেট গ্রুপ আর কি, ফেসবুক গ্রুপ। এই যে আমি প্রতিনিয়ত ভাই, আমি কিন্তু রিয়েলি, আমি ছোট মানুষ, খুবই নগণ্য মানুষ, আমি প্রচন্ড ব্যস্ত থাকি, ঠিক আছে, আমি প্রচন্ড ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে। এই দেখেন, এই প্রতিনিয়ত ঘেটে ঘেটে যে বৈশিষ্ট্য, এটা কি, লাইটিং আসলে কত প্রকার, কি হয়, তারপর হচ্ছে টেকনিক্যাল অডিট কি, মানে এগুলো প্রতিনিয়ত আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি, লাইটিং রেস্টুরেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। এই জিনিসগুলো আপনারা যেখানেই থাকেন ভাইরা, যারা ভালো কিছু করতে চান, প্রতিনিয়ত টেকনিক্যাল গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোর সাথে অসংখ্য গ্রুপে আপনার ইয়ার থাকতে হবে। আর একটা মজার বিষয় ভাই, বড় ভাই আপনার সামনে গল্প উঠে গেল আবার, যে গ্রুপ গুলাতে মনে করেন, এই যে আমার এটা কি দিয়েছি দেখেন, এটা আজকের দিয়েছি, ওই যে কালকে একটা শিক্ষামূলক দিয়েছি, যেটা দেখে এই যে দুজন বেরিয়ে গেছে, এরা যেন, এই যে ইনি দুজন, আমার মনে হয় যে এনে দুজনকে ফোন দেন আপনি,
তাদের কোনো চাকরি করে না বা ভালো চাকরি করে না। দেখবেন আমি ছোট করতেছি না, মানে ব্যস্ত মানুষ। মানে আমি একটা গ্রুপ করেছি, এখানে 1,000 জন মেম্বার আছে, এই যে 1,023 জন আছে। এখানে আমি শিক্ষামূলক ভিডিও দিই, আমি অডিট নিয়ে কথা বলি, আমি সেমিনার নিয়ে কথা বলি। বুঝছেন? কিন্তু আমি তো, উনাদের সময় নাই। একটা যদি কোনো কিছু দেন, দেখেন কতজন মানুষ ইন্ড হয় প্রতিদিন, আর 2 জন 1 জন আউট হয় এখান থেকে। তারপরে তো বিষয়টা হচ্ছে যে এরকম মন মাইন্ড থাকলে, এই দেখেন এখানে আরো রিভিউ। আমার এখানে যুক্ত হওয়ার জন্য 24 জন আজকে এখন সিরিয়ালে আছে, অ্যাড করে নিই এ পর্যন্ত। বিষয়টা হচ্ছে যে এখানে ফ্রি সেমিনার বা ফ্রি বা একটু লাইক দেওয়া বা একটু সাপোর্ট করা, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, এটা ভালো লাগার বিষয়। আর ঠিক আছে, যাই হোক, এই গ্রুপগুলোতে আপনারা যুক্ত থাকবেন। আমরা শিক্ষামূলক এগুলো দিয়ে থাকি। আর আপনাদের প্রশ্নগুলো দেখবেন যে ওখানে 1,024 জন আছে, আরো 24 জন সবাই চাকরি করে, এবং ডিজিএম জিএম বুয়েট সবাই আছে। এই যে আপনি ওখানে একটা কোশ্চেন করবেন, আমার অ্যান্সার আগেই ওখানে অ্যান্সার আপনার দেখবেন যে রেডি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। এই গ্রুপগুলোতে আপনারা সার্চিং করতে পারেন। এই যে এটা হচ্ছে আরএস এবং অ্যাকর্ড টেকনিক্যাল নলেজ শেয়ারিং গ্রুপ, এখানে অনেক থাকতে পারে, এগুলো অনেক আছে আমাদের। ওকে, যাই হোক, এটা হচ্ছে বিএনপিসি। তাহলে দেখেন বিএনপিসি তে এটা আছে, আপনাদের দেখালাম। এখন আমি যে কথাটা বলেছিলাম, উম, আপনার এই যে এনএফপি তে জাস্ট খালি আপনাদেরকে একটু কম্পারিজনটা বোঝার জন্য, যে অনেকের তো সুযোগ হবে না। এই জায়গাগুলো পড়বেন ভাই, এগুলো একটা মানে এতটা সহজ ভাষায় ওরা বইগুলো লিখছে আমাদের মেন্টররা, যে বুঝাতে আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনি খালি দেখবেন, একদম যারা ইংলিশ ঠিক মতো পড়তে পারেন না, আমরা পড়তে পারি না, তারা পারবেন, কোনো সমস্যা নেই। বেশি পড়ার কোনো প্রয়োজনই নাই যে আপনার খুব ইংলিশ ম্যান হতে হবে এগুলো বই পড়ার জন্য। অনেকে এই কথা বলে যে ভাই বাংলা নাই, আরে বাংলা কি দরকার? দেখেন তো এখানে এই কথাটা কে বুঝবেন না? এই যে এখানে লেখা আছে যে এটার হাইট আছে যে 75 ফিট 6 মিটার, হলে ক্লাস 1 শেষ। আর আমার দরকার না পড়া। তারপর হচ্ছে আপনার 75 ফিটের থেকে বেশি যদি হয় তাহলে ক্লাস 2। এতটুকু তো বুঝি আমরা ইংলিশ, নাকি? ইংলিশ শেষ। ক্লাস 1 আর ক্লাস 2 এর পার্থক্যটা কি একটু দেখি। পার্থক্যটা হচ্ছে ভাই, এই যে দেখেন, এই যে মিনিমাম ক্লাস 1 ম্যাটেরিয়াল, মানে সর্বনিম্ন, এর থেকে বেশি নিতে পারবেন। এয়ার টার্মিনাল, সলিড, ডায়ামিটার, যে কোন আমাদের ইউনিটে নিব, কপার নিই 9.5, অ্যালুমিনিয়ামের যদি নিই 12.7। সেম টাইপের জিনিস দেখেন ম্যাটেরিয়াল জোন 2 তে আসছি, এয়ার টার্মিনাল 12.7 কিসের, কপারের ক্ষেত্রে। এখানে কত ছিল? 9.5, 12.7। এখানে কত ছিল? 12.7, এখানে আছে 15.9। মানে কি, ম্যাটেরিয়াল গঠনটা বেড়ে যাচ্ছে এখানে এসে ম্যাটেরিয়াল 2 এ। এই পার্থক্য, আর কোনো মাপ মেজারমেন্টে ক্যালকুলেশনে কতটুকু নিব কিভাবে নিব এগুলো কোনো পার্থক্য নাই। এবার সকল ম্যাটেরিয়াল ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি এগুলো বিস্তারিত বলার সময় বা সুযোগ নাই আজকে। এলপিএস গেল। তাহলে এখন আপনাকে এই যে আমাদের কেবল ইন্স্যুরেন্স টেস্ট, কেবল ইন্স্যুরেন্স টেস্ট করতে হয় কেন? এটা হচ্ছে আমাদের যে কেবলগুলো আমরা ইউজ করি নিজের সাথে মানুষ ধরে, এটা হচ্ছে যে ব্যারিয়ারটা আছে ইন্স্যুরেন্সটা আছে, এটা হচ্ছে এই মিটার দিয়ে মাপতে হয়। এই মিটার দিয়ে কতদিন পর মাপতে হয় এটাও আছে। 5 মেগা ওহমের নিচে যদি এটার ব্যারিয়ার রেজিস্ট্যান্স আছে তাহলে এই কেবলটা চলবে না। এই হচ্ছে বিষয় আমাদের এখন। তারপর হচ্ছে এই কোর্সে যা আছে আমাদের এটা সাজিয়েছি, আপনাদের আরএসসি, নিরাপন, ক্যালকুলেশন, নিয়ম নীতি, বিভিন্ন প্রকার যে আপনার আছে, অডিট আছে এবং স্ট্যান্ডার্ড আছে, সবগুলো আপনাদের ধরে ধরে আলোচনা করা হয়। আমরা কোর্সে এই আজকের আলোচনা লাস্টের দিকে চলে এসেছি। আপনাদের যারা কোর্স করতে চান তারা আমাকে চ্যাট বক্সে নাম্বার দেবেন, ভাইদের সাথে ডিরেক্ট আমি কথা বলবো। আর যারা রেজিস্ট্রেশন করেছেন আজকের কোর্স মডিউল এবং ভিডিও, এগুলো আপনাদেরকে প্রোভাইড করবো অফিস থেকে। তো আমি প্রিয় ভাইদেরকে বলবো যে যারা কোর্স করতে চান আমাদের চ্যাট বক্সে যারা নাম্বার, রেজিস্ট্রেশন করি নাই তারা কি ভিডিওটা পাবো ইউটিউবে? তাহলে চ্যাট বক্সে নাম্বার দিতে হবে, নাহলে পাবেন না। আর ইউটিউবে থাকবে, ইউটিউবে যদি আমরা দিতে ভুলে যাই, মিস্টেক হতে পারে। তাহলে দেখেন, এটা হচ্ছে মডিউল। মডিউলটা জাস্ট খালি মেন মেন পার্টগুলো, বেসিক আইডিয়া অফ ইলেকট্রিক্যাল ডিজাইন থেকে এলপিএস ডিজাইন, পিভিটি, কেবল সিলেকশন, অটোক্যাডের 4টা ক্লাস হবে।
তারপর হচ্ছে আপনার এলটি প্যানেল থেকে শুরু করে বাস বার, যে ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস থেকে শুরু করে লোড ক্যালকুলেশন বাস বার, এবং হচ্ছে এই আপনার ট্রান্সফরমারের টেস্ট গুলো কি, এই যেমন দু একটা আপনাকে বলি, এই যে ট্রান্সফরমার টেস্ট, এটা হচ্ছে আপনার ওই কোর্সের একটা অংশ। মানে আমাদের এই কোর্সটাকে এত মানে পটেনশিয়াল ভাবে সাজিয়ে রাখছি যে ট্রান্সফরমার টেস্ট গুলো কি কি আছে, 8টা টেস্টের নাম, এই টেস্ট গুলো কিভাবে আমি করব, কত স্ট্যান্ডার্ড মান পাইলে কি হবে, আপনার কোন সাইডে এসটি সাইডে কত থাকবে, কি থাকবে কোন পার্টে, মেগার মেগার কিভাবে মাপবো, তারপর হচ্ছে আপনার ভোল্টেজ রেশিও টেস্ট করবো কিভাবে, ভোল্টেজ রেশিও টেস্ট, তারপর ভোল্টেজ গ্যাপ টেস্ট করবো কিভাবে, তারপর ওপেন সার্কিট টেস্ট করবো কিভাবে, শর্ট সার্কিট টেস্ট করবো কিভাবে, কেন করব, বুঝেন। তারপর হচ্ছে এই যে আমাদের ট্রান্সফরমার ওয়েল যেটা হয়, ওয়েল ব্রেক ডাউন ভোল্টেজ কাকে বলে, ট্রান্সফরমার ব্রেক ভোল্টেজ করা হয় কেন, কি মিটার দিয়ে করি, কি স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করি, এই যে মিটারটা কিভাবে কারিকুলাম হয়, ভিডিও থিওরি সব দেখাই দেবো। ট্রান্সফরমার ওয়েল দেখে কিভাবে বুঝবেন কেন ওয়েল গুলো আমরা ইউজ করি, এই ওয়েলের কালারটা কখন কোনটা আপনি দেখে বুঝতে পারবেন যে ট্রান্সফরমার মানে টেস্ট ছাড়াই, এই বিষয়গুলো পূর্ণরূপে আপনাদের প্রত্যেকটা বিষয় এরকম আমরা আহ, আলোচনা করব। এবং আপনাদের আহ, একজন ভাইয়ের মেসেজ পড়তে যাচ্ছিলাম, দুজন থেমে যাচ্ছিলাম। দেখেন এখানে একটা একটা জিনিস একটু আলোচনা করি, ট্রান্সফরমারের কোন দিকে স্টার এবং কোন দিকে ডেল্টা, অনেক সময় এটা ভাই কোশ্চেনে করে, আমরা হা করে থাকি। দেখেন, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড ইন কানেক্টেড উইথ ডেল্টা কানেকশন, সেকেন্ডারি সাইড কানেক্টেড টু স্টার। এটা কেন, এদিকে হচ্ছে ডেল্টা, এদিকে হচ্ছে স্টার, এটা কেন, দেখেন এখানে যে এই প্রাইমারি সাইড বা সেকেন্ডারি সাইড, এই পাশে একটা নিউট্রালের দরকার হয়েছে মনে রাখার জন্য। এই ডেল্টাতে তো আপনার নিউট্রাল বের হয় না, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, তিনটে, আর এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। সো এদিকে অলওয়েজ আমাদেরকে স্টার ব্যবহার করতে হবে, এটা মনে থাকার জন্য। তারপর হচ্ছে আপনার নিউট্রালের জন্ম কোথা থেকে, কোন কয়েল, তিনটা কয়েল যদি একত্রিত হয় সেখান থেকে একটা নিউট্রালের জন্ম হয়। এগুলো হচ্ছে ভাইবা কোশ্চেন, আপনি এমএসসি লাইসেন্সে যাবেন, এটা পড়বেন। তারপর হচ্ছে ট্রান্সফরমার গায়ে লেখা থাকে এন ওএনএ, তারপর হচ্ছে আপনার ডি11, এগুলা কেন, কি, এগুলো আপনি অ্যাডভান্টেজের পেজে থাকবেন, আপনারা একটু মেহরবানি করে দেখবেন, এগুলো সব অ্যান্সার আমরা কুইজ আকারে দিচ্ছি এবং অ্যান্সারও দিচ্ছি। তো আপনি একটু চোখ বলাইতে বলে, আপনি যদি বলেন যে ভাই আমরা সব শিখে ফেলবো, বুঝেন কিন্তু যে আমরা আপনার কোর্স টোর্স করে ভাই সব শিখে ফেলবো 2-4 দিনে, কখনো হবে না। এটা লেন, বিশাল একটা চেন, মাথা কিন্তু কঠিন জিনিস। যে মনে করেন আমার ভাই বা ভাতিজা হচ্ছে ইঞ্জিনিয়ার, বা আপনার ওকে সব কিছু শিখাই ফেলবো, এরকম হয় না, কখনো এটা হয় না। এটা সিকোয়েন্স অনুযায়ী দেখতে, শুনতে, পড়তে সময় সাপেক্ষে আমাদের মাথার ভিতরে নলেজ গুলো আল্লাহ তাআলা দেয়। তো আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে কোর্স করার সুযোগ থাকে, একটা লেসন আসেন আমার সাথে, গল্প ছলে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা খুবই নিকটে চলে গেছি আমাদের। কারো কোনো কোশ্চেন থাকলে আপনার কোশ্চেন গুলো করেন। আর একজন ভাইয়ের কাছে আজকের আমরা রিভিউ নিব যে আমাদের ভুল ত্রুটি বা কোনো বিষয়গুলো, যে শুধু যে আমরা কোর্স মানে সেমিনার করে স্টুডেন্ট ভর্তি করার জন্য আপনারা কিছু শিখতে পারলেন কিনা, এই ধরনের কিছু যদি উৎসাহ দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আর আমাদের পেজ গ্রুপ এগুলোর সাথে থাকবেন, আপনাদের কমেন্টস এবং ভালোবাসার হাতগুলো আমরা দেখতে চাই। এখানে বলছেন যারা ইলেকট্রিক্যাল মেনটেন্স এর পেড কোর্স গুলো করতে আগ্রহী, ও এটা আমাদের অফিস থেকে দিয়েছে স্যার, আর্থিকভাবে কি এটা দুর্বল থাকার জন্য আমি কোর্সটি করতে পারতেছি না, যদি আমাকে কোর্সটি করার কোন সুযোগ, এটা হচ্ছে আমার নাম্বার ব্রাদার, এটা নাম্বার আছে এখানে আমার 31, এই অফিসের নাম্বারটা আমার কাছে থাকে, আপনি ফোন দিয়েন। আহ, যদি আপনার আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনার জন্য কিছু বিষয় আমরা কনসিডার করব আমি, এটা হয়তো আপনার জন্য, আপনি আমাকে ফোন দিয়েন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01325180 531। ঠিক আছে, এই লেখাপড়া বা কেউ করতে চাইলে দুর্বলতা কোনো বিষয় না। আর এই কোর্স গুলো যতগুলো কিছু আলোচনা করবো, আপনি টাকার অঙ্কে মাপতে গেলে এটা কিছুই না। তারপর আপনাকে আমি হেল্প করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনাদের আমি আর 2 মিনিট কথা বলে, আপনাদের প্রশ্ন যদি থাকে আমি প্রশ্নগুলো নিয়ে আপনাদের দুই একজন ভাইয়ের কাছে একটু কথা শুনে আমি শেষ করব। আমার নাম্বারটা দেওয়া আছে ব্রাদার, এই যে ইয়াতি আছে বা অ্যাডভান্টেজ পেজে যেও লাস্টে 31 যে নাম্বারটা আমার কাছে আছে।
বা এই অফিসের কেউ আছেন এর থেকে দিয়ে চ্যাট বক্স? আচ্ছা, এখন আপনাদের চ্যাট বক্সটা একটু চেক করতেছি। মোটামুটি অ্যান্সার দেওয়া হয়েছে, দয়া করে শেষের স্লাইডটা দেবেন প্লিজ। শেষ স্লাইড বলতে আমাদের স্লাইডটা আপনাদেরকে যারা রেজিস্ট্রেশন করেছেন, বা যদি শুধু চ্যাট বক্সে নাম্বার দেবেন যারা কোর্স করতেছেন, আর কোনো যদি আপনার ডকুমেন্ট বা কোনো স্পেসিফিক কোনো প্রয়োজন হয় সেটা লিখে দেবেন যে আমার এটা প্রয়োজন চ্যাট বক্সে, ওটা আমরা দেওয়ার চেষ্টা করবো। আমার আনুষ্ঠানিকভাবে আপনাদের রাশিদুর রহমান ভাই হ্যান্ড রাইজ করেছিলেন, থ্যাংক ইউ আপনাকে। কিছু বলবেন নাকি? আসসালামু আলাইকুম স্যার। আমাদের আপনি এই ভিডিও ইয়েটার জন্য আমাদের আসলে অনেক কিছু শিখতে পারি আমরা। বিশেষ করে স্যার আমি আপনার ভিডিও লাস্ট 1 বছর ধরে দেখি, যদিও আমি পেড কোর্সে হইতে পারি নাই, থ্যাংক তবে ইউ, আপনার আপনি যে দেখেন দেখে আমার লাইফে অনেক কি হয়েছে। আপনার স্যার অনেক ধন্যবাদ স্যার, যে আপনার এরকম সেমিনার করার জন্য আমাদের মতো মানুষ। স্যার আপনাদের এই যে প্রেজেন্টেশন স্লাইডটা কি দেওয়া যাবে, বা এটা নিতে পারবো প্রেজেন্টেশন স্লাইডটা? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি গত মাস থেকে আপনাদের এই প্রেজেন্টেশন, যতগুলো প্রেজেন্টেশন হয় স্যার আপনার ফ্রি সেমিনার, সবগুলোই স্যার দেখার চেষ্টা করি। এখান থেকে অনেক কিছু শেখা যায়। আর পেইড কোর্সে যদিও আমি এখনো এন্ট্রি নিতে পারি নাই, তবে আশা করতেছি কোনো একটা কোর্সে নিব, বিশেষ করে সাবস্টেশন বা ইলেকট্রিক্যাল ডিজাইন, ইনস্টলেশন, এই সেক্টরটা, যেহেতু আমি এই রিলেটেডই জব করি। তবে স্যার আপনার যে ফ্রি সেমিনার, এটা স্যার অনেক ভালো লাগে, কারণ আপনি অনেক মানে খুঁটিনাটি বিষয়গুলো খুব মানে বিশদভাবে ব্যাখ্যা করে দেন। এটা আমাদের জন্য বোঝার জন্য অনেক সুবিধা, এবং আছে কোনো প্রশ্ন থাকলে এটা নির্দ্বিধায় ওটা বোঝার জন্য আমার ভালো লাগে। তবে আশা করতেছি কিছু একটা কোর্স করব। তবে বর্তমানে আমি আরএস এই অডিটটা একবার করছিলাম, কিন্তু অটোক্যাডটা জানি না, যার কারণে অনেক কিছুই ভুলে গেছিলাম। তবে কিছু কিছু জিনিস আমার আছে শেখা, এখান থেকেও শিখতে পারি। আসসালামু আলাইকুম। আমাদের এই ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপনাকে ব্রাদার। এই যে দেখেন, এটা একটা পয়েন্ট রিকোয়ারমেন্ট মেনটি দেওয়া আছে: ইএলডি, এসএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, পিট রেজিস্ট্যান্ট টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট, সেফটি ট্রেনিং, ট্রান্সফার টেস্ট, তারপর হচ্ছে থার্মাল সিস্টেম টেস্ট। এই যে এই জিনিসটি অলমোস্ট আপনারা যারা এই কোর্স করবেন 5,000 টাকা অনলি ফর। আমাদের রেগুলার হচ্ছে 7,500 টাকা। আমরা আপনারা যারা সেমিনার করেন 5-10 জনকে আমরা 5,000 টাকা রাখি। স্যার আপনি এই যদি কোর্স স্যার এই আমি কোর্সগুলো তো করতে গেলে অবশ্যই তো স্যার আছে অটোক্যাড জানাইতে লাগে। স্যার আমি এসএলডি যেমন কোর্স করছিলাম, অটোক্যাড পারি না বিধায় আর ফ্লো চার্ট, লোড চার্ট এইগুলো করতে পারি না। মানে আমার এই যেটা খুব ব্যর্থ লাগে জিনিসটা। আসলে আমরা এই কোর্সটা যেন আপনারা করে ভালো কিছু শিখতে পারেন, সেজন্য অটোক্যাডের 4টা ক্লাস রাখছি আমরা। অটোক্যাডের ড্রপ আউট ফিউজ থেকে শুরু করে আমি ট্রান্সফরমার, সাবস্টেশন, এলটি প্যানেল, সুইচ গিয়ার, যত কিছু আছে সব এই কোর্সে আলোচনা হয়। মানে এই কোর্সটা হচ্ছে, আমি এভাবে বলি যে হয়তো বা এটা মার্কেটিং এর ক্ষেত্রে শুনতে খারাপ লাগে, রিয়েলি যারা ইঞ্জিনিয়ার কাজ করছে, লাইফ চেঞ্জিং কোর্স। 5,000 টাকা অনলি ফর, এবং 18-20টা ক্লাস। আপনাকে আবারও আমি বলতেছি, কারো যদি দ্বিধা থাকে, মনে ভয় থাকে যে না সোহেল ভাই তো কোর্স করানোর জন্য এটা বারবার বলতেছে, আপনি আসেন এই কোর্সে, আপনি ভর্তি হন, করেন। যে যদি মনে করেন যে না ভাই আমি কিছুই শিখতে পারেন না, আপনার টাকা রিটার্ন দেবো, আরো 500 টাকা বেশি দেবো। মনে করেন 5,000 টাকা দিবেন আপনি আমাকে, 5,500 টাকা কোর্স করার পর আপনাকে ব্যাক করে দেবো। আমি এক্সকিউজ মি আপনার কথা স্যার, বলছি। একটু কথা বলি। জি। এই যে আমরা যারা রেজিস্ট্রেশন করেছি, এই আপনি বলেছেন যে পিডিএফ ফাইলটা যারা করেছে তাদেরকে দিয়ে দিবেন। দেখি ইমেল অ্যাড্রেসে দেওয়া হবে না মোবাইল হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপে এই পিডিএফ না ব্রাদার, আমরা এই রেকর্ড ফাইলটা দেবো। আজকে যেটা আলোচনা চলছে রেকর্ড ফাইল, আর হচ্ছে কোর্স মডিউল। ও আচ্ছা, কোর্স মডিউলটা আর রেকর্ড ফাইলটা যারা রেজিস্ট্রেশন করেছে তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাই তো? জি এই স্যার পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে না?
এটা তো স্যার প্রতিদিন ইলেকট্রিক্যাল ডিজাইনার ইনস্টলেশন স্যার, এটা যে ফেরদৌস স্যার করালো স্যার, এটা কি উনি কি স্যার এই আছে বিষয় ভিত্তিক করাবে না স্যার ওটা আলাদা? ওটা হচ্ছে আলাদা, ওটা হচ্ছে সাব স্টেশনের উপরে 20টা ক্লাস। মনে করেন হুম। আপনি এই কোর্সে সাব স্টেশনের উপরে পাবেন 2টা ক্লাস, অটোক্যাডের উপরে পাবেন 4টা ক্লাস, আরএসির পাবেন একটা ক্লাস, ভোল্টেজ ড্রপের পাবেন একটা ক্লাস, সিভির জন্য পাবেন একটা ক্লাস, ঠিক আছে? আপনি এসএলডি এর জন্য পাবেন 2টা, আপনি লাইট লুমেন্স এর জন্য 2টা, এভাবে 18-20টা ক্লাস আমরা সাজিয়েছি। যদি আপনার কোর্স করতে করতে যদি এই কোর্সে 20টাতে যদি 30টা ক্লাস নিতে হয় আমি নিব। মানে আমি আবারও বলতেছি, আমরা মডিউলকে ফলো করি, তার সংখ্যা বা টাইমকে আমরা না। ধরেন 3 মাসের কোর্স, 3 মাস বলতে কোনো শব্দ নাই। মডিউলে যা আছে এটা করতে যদি 6 মাস লাগে 6 মাস আলোচনা করব, যদি সারা জীবন লাগে সারা জীবন আলোচনা করবো। ওকে? ইভেন আপনার আমি একটু বলি ভাই, এই যে একজন ভাই বললো কি দেখলেন না যে অটোক্যাড জানে না, উনি নিয়ম নীতি শিখছে। ভাই নিয়ম নীতি শিখে কি করবেন আপনি? মনে থাকবে? আপনি সেই জন্য কোর্সটাকে ওভাবে সাজিয়েছি যে আপনি এটাতে অটোক্যাড পারবেন, আপনার নিয়ম নীতি জানবেন, আপনি প্র্যাকটিক্যাল করবেন, আপনি আমাদের গ্রুপে থাকবেন, আপনি করতে গিয়ে বেঁধে যাবেন, আপনাকে আমি হেল্প করবো লাইফ টাইম। বাদ দেন আপনি শিওর। আমরা তো ঠিকে যাই, এই যে ভাই এটা কি হবে, তখন ফোন দিই, তোমাকে ফোন দিই, তোমাকে ফোন দিই, এভাবে তো আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। থ্যাংক ইউ। বিজন ভাই কি বলতে চাচ্ছিলেন আর প্লিজ? মানে আমরা যারা রেজিস্ট্রেশন করতে পারি নাই, আমরা তো পার্সোনাল নাম্বার দিছি, আমরা কি এটা পাবো? আপনারা ওখানে একটু চ্যাট বক্সে যদি কোর্স করতে না চান তাহলে লিখে দেন যে আমি আজকে রেকর্ডটা ফাইলটা নিতে চাই। আর যারা কোর্স করবে তারা একটু লেখেন। ইকবাল ভাই আছেন, জি বলুন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি অফলাইনে কি ক্লাস করতে পারবো আমরা, না শুধু অনলাইনই আপনার এই সিস্টেমটা? থ্যাংক ইউ। আমাদের উত্তরা অফিসে অটোমেশন, কন্ট্রোলিং, সাব স্টেশন সব ল্যাব আছে এখানে। আমরা কোর্স করাই, একটা কোর্স হচ্ছে 36,000 টাকা, আমাদের 40,000 টাকা কোর্সও আছে অটোমেশনের, এই পোর্টাল থেকে শুরু করে। আমাদের সকল কোর্সই অনলাইন, অনলাইনে ভর্তি হবেন, অফলাইন ফ্রি। আপনি এই কোর্সে মনে করেন এই যে এখন রাতে আমি ক্লাস করাচ্ছি, সকালে আপনি চলে আসবেন। আপনি যে প্রতিদিন আসতে পারেন, আপনার প্রতিদিন আমি অফলাইনে দেখাবো। মানে এরকম না যে অফলাইনে হলে 7,500, অনলাইনে হলে 5,000। যদি দুইটাই করতে চান তাহলে 5-5 10,000 না, আপনি 5,000 টাকা দিবেন, আপনি প্রতিদিন আসেন, আপনাকে আমি দেখাবো। ওকে? কিন্তু আমি তো কিন্তু আমি তো অটোক্যাড কিছুই জানি না, ওটা তো আপনার সূত্রই জানা জানি লাগবে না, আপনাকে আমরা শিখাই নেব। আপনি আচ্ছা, শুধু আপনি ক্লাস এই কোর্সে মন মানসিকতা থাকতে হবে যে আপনি প্র্যাকটিস করবেন, আপনি একটু একটু করে দেখবেন, তাহলে আপনাকে আমরা শিখাই নেবো, আর কিছু করা লাগবে না। এক্সকিউজ মি, এখন তো স্যার আমি তো একটু গার্মেন্টস সেক্টরে আসছি, আগে তো টেক্সটাইল সেক্টরে ছিলাম, ওখানে তো তেমন এগুলা লাগে নাই। এখন তো গার্মেন্টস অনেকটা এগুলার সব কাজ, হ্যাঁ এগুলা আমি একটু ভালোভাবে শিখতে চাই, কিন্তু বয়সটা তো এখন ভারী হয়ে গেছে, এগুলা কি মাথার ভিতরে ঢুকবে? এখন কি আর ইকবাল ভাই, পারবো? ইকবাল ভাই, জি স্যার। আপনার আমি নিটিং, ডাইং, এমব্রয়ডারি সবে চাকরি করে এসেছি। আপনি বলতেছি যে আপনি যদি মানে আসেন ছোট ভাইয়ের সাথে জি একটু দেখেন। আচ্ছা, আপনাকে যে আমি আজকে যেটা বুঝাচ্ছি, মনে করেন কিছু বিষয় তো গল্প করেছি, কিছু বুঝাচ্ছি, আপনি জি স্যার, কোনটা অনেক বুঝেন? ভালো লাগছে। মনে করেন অনেক ভালো। একটা এই যে এখন পড়াচ্ছে, ধরেন যে পড়ালেখা শুরু করি, ঠিক আছে? এটা হচ্ছে মনে করেন 20 কিলোওয়াট, হ্যাঁ? জি বিশ স্যার। কিলোওয়াটে কত অ্যাম্পিয়ার মনে করেন? 36 ধরেন, বা 35 অ্যাম্পিয়ার। জি 36 অ্যাম্পিয়ারের জন্য কেবল আমি কিভাবে সেট করবো? 36 অ্যাম্পিয়ার যদি বের করেছি, আমি চার্জে যাব। মনে করেন 36 অ্যাম্পিয়ার 2.5, হ্যাঁ? জি জি। 2 পয়েন্টের জন্য আমি এখানে যদি সিঙ্গেল করে ইউজ করি, কত? আর্থিং 4। আপনি এতটুকু বুঝছেন কি বুঝেননি এটা বলেন এখন? তা তো অবশ্যই এইটুক তো তো অনেকটা। তো এটাই তো বলতেছি আপনাকে। এবং আপনাকে আমি ডকুমেন্টস গুলো দিব, আপনাকে রেকর্ড দিব ক্লাসের, আপনাকে পিডিএফ দিব, ওটা আপনি পড়বেন, দেখবেন, বুঝবেন। আপনি বুঝবেন না, আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, গ্রুপ আছে, আমি আছি, সমস্যা নাই। আপনি চলে আসবেন আমার অফিসে একদিন, তারপরে যেটা এখন বুঝলেন। এখন ইলেকট্রিক্যাল, আমি তো আগে পাওয়ার যে ইউটিলিটি পাওয়ার ডিপার্টমেন্টে ছিলাম, তো ইউটিলিটি সাইডে, এখন তো আসছি ইলেকট্রিক্যাল সাইড, ইউটিলিটি সব এই জেনারেটর সবকিছু মিলাই আর কি ওই গার্মেন্টস ডিভিশনে আসছি। এখানে তো এসএলডি এইসব করতে পারি না, বিধায় অনেকে আমাকে নিয়ে একটু হাসে। এই জন্যই আপনি আমার উৎসাহ বলবেন, উদ্দীপনা লাগছে যে কিভাবে কোথায় থেকে আমি শিখতে পারবো, আমি চেষ্টা করতেছি ওই রকম ভালো একটা মিডিয়া আপনাকে ভালো লাগছে, এজন্য আপনার সাথে একটু কথা বললাম। থ্যাংক ইউ। শোনেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি
যে আপনি অনলাইনে করেন, দু একদিন আমার কাছে আসেন। হ্যাঁ, যারা আপনার আমি কাছে হাসতেছে না, আপনার কাছে উত্তরাতে যারা হাসতেছে, বলি, আপনার জি কাছে যারা বলেন। হাসতেছে তারা আপনাকে নিয়ে উপহাস করতেছে। এটা চ্যালেঞ্জ, আপনি দেখবেন যে আপনি কতটা আপনি পাওয়ারফুল হয়েছেন। আমি আপনাকে বলতেছি না যে আপনার তো সিনিয়র মানুষ, যে এই কোর্স গুলো হচ্ছে লাইফ চেঞ্জিং কোর্স। আপনি এটা আসেন, দু একজনকে নিয়ে আসেন, পারলে দেখেন আপনি কি করি। Even আমি আমি এই যে যেটা আপনি, জি, উত্তরাতে আমি আসতেছি তো ওই যে ইয়েতে যে আপনার আনোয়ার খান মডার্নে হুম, বিএসসি টিপুলিতে ভর্তি আছি এখন, এই সেমিস্টার শেষ। তো পরে আমি ওখানে তো প্রতি শুক্রবারে যাই। তা আপনার অফিসটা কত নাম্বারে? আমরা তো 10 নম্বরে ওইদিকে যাই। আমরা 6 নাম্বার সেক্টর, হাউস বিল্ডিং এর থেকে হেঁটে আসতে 2-1 মিনিট লাগবে। রাস্তার মেন রাস্তার পাশে আমাদের অফিস। ওই তাহলে ওই যে স্কুলের পাশে না, রাজুক স্কুলের ওই যে দক্ষিণ পাশে ও রাজুক উত্তর। স্কুলের হাউস বিল্ডিং থেকে রাজুক স্কুলের মধ্যখানে, আরো আরো এদিকে রাজুক স্কুল তো মনে করেন রোড নম্বর কত পড়ে, ওটা 10-12 পড়ে, বিএনএস এর সামনে। এটা হচ্ছে 8 নাম্বার রোড, আরো বন্ধখানে। ওকে, পাশেই আছে। ঠিক। আমি অফিসে আসলে কি আপনাদের সাথে সাক্ষাৎ করে কথা বললে এটা ভালো লাগে। পাবেন আর পাবেন পাবেন। আমি আমার এই নাম্বারটাতে একটু ফোন করে আসিয়েন, যদি আমার সাথে দেখা করতে আসেন, আর অফিসে তো লোকজন থাকেই। ফোন নাম্বারে 013258080531, এটা চ্যাট বক্সে দেওয়া আছে, লাস্টে 31। নাম্বার আমি হাতে লিখে রাখছি, নোট করে রাখছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো সালাম। স্যার আর কোনো ভাই কোনো প্রশ্ন বা কিছু একটু জিজ্ঞাসা থাকলে একটু। একটু একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিজানুর রহমান ভাই। এই যে আমাদের এই আজকে যে লেকচারটা হয়েছে, এটার ভিডিওটা কি আমরা আজকে কতদিনের ভিতরে পাবো ভিডিওটা, রেকর্ড রেকর্ড ভিডিওটা? হ্যালো? আচ্ছা, এটা ভাইয়া একটার মধ্যে পাবেন, একটা একটা মানে এটা প্রসেস হতে জুন থেকে নিয়ে আমরা এটা আপনারা কিছু মনে করেন ওই এডিট টিডিট করে জয়েন জি জি। হতে, এটা আপনি কালকে দুপুরের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি রেজিস্ট্রেশন করেছেন পাবেন, না চ্যাট বক্সে আপনার নাম্বার দেন। আর আপনাদের এই যে কোর্সটা, এটা টাইম শিডিউলটা কিভাবে, ধরেন যদি আমি করি, আপনি যে টাইম শিডিউলটা কিরকম হবে? এটা টাইম শিডিউলটা এরকম হবে যে সপ্তাহে 2 দিন অনলাইন ক্লাস ভাইয়া। হ্যাঁ, অনলাইন কি কি বার? হ্যাঁ, এটা হচ্ছে কিবারটা ঠিক করব যখন আমরা ধরেন যে আপনারা 10-12 জন বা 5 জন 2 জন যা হলো, হ্যাঁ, জি এটা আমরা একসাথে একদিন ইন্ট্রোডাকশন ক্লাস করব। জি একটা জি গ্রুপ থাকবে। আপনাদের ডেতে কোনো যদি ব্লক থাকে থাকে না, যে আমি শনিবারের দিন আমি একটা কোর্স করতেছি বা আমি বাসায় যাই বা বৃহস্পতিবার, ওই ডেটাকে বাদ দিয়ে 2 দিনতে আমরা ফেলবো অন্যদিন। ঠিক আছে? আচ্ছা, যেমন আমি আমার হচ্ছে আমি চলে থাকি, তো আমার শনি রবিবার বা শুক্রবার আমি একটু ফ্রি থাকি রাত্রের দিকে, ঠিক আছে? মিজানুর রহমান ভাই, আপনি আপনি যদি ভর্তি হয়ে যান, আপনাকে নিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন ক্লাস করবো। যে জি আপনাদের জি কথাগুলা আমরা মনে করেন বলবো মিজান ভাই শনিবার ফ্রি বা বৃহস্পতিবার ব্লক, এভাবে শুনে ইকবাল ভাই একদিন, এভাবে শুনে মোটামুটি আপনাদের ওই ডে গুলোতে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা একটা 1 মাসের মডিউল সাজাবো, ক্লাস শিডিউল সাজাবো। শিডিউল জি জি। সাজিয়ে তখন ওভাবে সপ্তাহে 2 দিন রাত 9টার পর থেকে এরকম আলোচনা চলবে। আর অফলাইনে যেদিন আসতে চান আপনি একটু ফোন করে আসতে হবে, দেন চলতে থাকবে। ওকে, আর কোনো ভাইয়ের কোনো কথা যদি থাকে, না থাকলে এই যে একটা লাইন আমি লিখেছিলাম এখানে, যে মানুষ সাধারণত কোনো কাজে প্রথমবারে সফল হয় না। কোনো কাজে কোনো কাজ কোনো একটি কাজ কাঙ্ক্ষিত সফলতা পেতে অবশ্যই নিরবচ্ছিন্ন পরিশ্রমের চেষ্টা সাধন করতে হবে। চেষ্টা সবাই করে, পরিশ্রমও সবাই করে, সাধন কেউ করে না। আমরা যদি ইলেকট্রিক্যাল গুড ইঞ্জিনিয়ার করি, তাহলে সাধন করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আপনাদের 2-1 জন ভাই যদি রিভিউ বা কোনো কিছু বলার থাকে বলতে পারবেন, এবং কোর্স করতে চাইলে আপনাদের চ্যাট বক্সে আপনার নাম্বার দিবেন। আমরা আর কয়েক মিনিট, 5 মিনিট মতো আমাদের লিঙ্কটা ওপেন থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।